চল দেখ দেখ আমরা জল অবধি পড়েছিলাম, ঠিক তো, যে জল কেমন ভাবে যায় যদি হায়ার প্ল্যান্টস হয়, তার পথটা কোনটা, মানে তার রুটটা কোনটা হবে। রুট মানে হচ্ছে ROUTE, কোন রুটে সে যায়। সে রুট থেকে ROOT থেকে লিপ অবধি যায়, মানে মূল থেকে পাতা অবধি যায় যদি হায়ার প্ল্যান্টস হয়। যদি অ্যালগি ব্রায়োফাইট হয়, তাদের তো মূল কাণ্ড পাতা এসব নেই, তাহলে তাদের ক্ষেত্রে কি হয়, আমি বললাম বটম বা লোয়ার সারফেস থেকে আপার সারফেসের দিকে যায়, ঠিক তো, মানে যে সারফেসে সানলাইট পড়ছে সেই সারফেসের দিকে মুভ করে। মিনারেলস গুলো আমি কি বললাম, যে এরা মাটির সাথে, মাটির মধ্যেই থাকে, জলের সাথে মিশে থাকে এবং বেশিরভাগই আয়োনাইজড থাকে, আয়নিক ফর্মে থাকে। তারা, তাদের যে নর্মাল রুটটা, পথটা, সেটা হচ্ছে মূল থেকে পাতা অবধি, তারা পাতা থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয়। আরেকটা রুট হতে পারে, ঠিক তো, সে রুট থেকে লিফ অবধি না, যে সে রুট থেকে স্টেম অবধি গেল, স্টেম থেকে সে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হতে পারে, ঠিক তো, দুটো ঘটনাই ঘটে, ঠিক তো। আচ্ছা, হরমোনস, আমি হরমোনস এর কথা বলে এলাম, যে হরমোনস গুলো কিছু কিছু হরমোন পোলারিটি দেখায়, মানে একটা নির্দিষ্ট গতিপথ দেখায়, কিন্তু বেশিরভাগ হরমোনই সেল টু সেল ফ্যাশনে মুভ করে। এর মানে কি আমি তোমাদের বলে দিচ্ছি, যে হরমোনটা মনে করো শুট এপেক্সে তৈরি হলো, শুট এপেক্সের ঠিক তলার সেলটাই সে বাই ডিফিউশন, সে বাই ডিফিউশন কি করলো, শুট এপেক্সের তলার সেলটাই চলে এলো, সেল টু সেল ফ্যাশনে মুভ করছে, মানে একটা সেল তারপরে সেল তারপরে সেল, এইভাবে মুভ করছে। কিছু কিছু হরমোন বলছে যদি শুটে তৈরি হয়, তাহলে তারা রুটের দিকে মুভ করে। কিসের মাধ্যমে মুভ করে আমি বলবো, পরে বলবো। আর যদি রুটে তৈরি হয়, তাহলে তারা শুটের দিকে মুভ করে। কেমন ভাবে মুভ করে আমি বলবো, ঠিক তো। আর যদি সেল টু সেল ফ্যাশনে মুভ করে, তাহলে নর্মাল ডিফিউশনকে ফলো করে। নর্মাল ব্যাপন প্রক্রিয়ায় সে কি হয়, একটা সেল থেকে আরেকটা সেলে যায়, ঠিক তো। এবার হচ্ছে গ্যাসেস, গ্যাসগুলো আমি বলে দিচ্ছি তোমাদের যে কোন পথে তারা যায়, ঠিক তো। আমি শুধু এটুকুন বলে দিলাম যে গ্যাসগুলো স্টোমাটা দিয়ে মুভ করে। কোন দিয়ে মুভ করে, স্টোমাটা দিয়ে মুভ করে। কিছু কিছু সময় বলছে এরা কিটা দিয়ে মুভ করতে পারে, যে আমাদের যে কিউটিকল আছে না, সেই কিউটিকল যদি ক্র্যাক করে যায়, কিউটিকল যদি কি হয়ে যায়, ক্র্যাক করে যায়, কারণ কিউটিকল যেটা হয় সেটা ইম্পারভিয়াস টু গ্যাস হয়, কিউটিকলের মধ্য দিয়ে গ্যাস প্রবেশ করতে পারে না। কিন্তু মাঝে মাঝে কি দেখা যায়, যে কিউটিকলে ফাটল ধরে, মনে করে এই একটা সেল আছে, এর পাশে এই একটা সেল আছে, এদের দুজনেরই গায়ে কিসের প্রলেপ লাগানো আছে, দুজনেরই গায়ে কিউটিকলের প্রলেপ লাগানো আছে, ঠিক তো। এবার কি হয়েছে, কোনো কারণে ঠিক এই জায়গাটায় একটা ফাটল ধরেছে, এই জায়গার কিউটিকলটা উড়ে গেছে, তাহলে এই রকম জায়গা থেকে কে এন্টার করতে পারে, গ্যাস এন্টার করতে পারে। হয়েছে। আচ্ছা, তারপরে আমি আসছি, এগুলো দুটোকে আমি স্টার মার্ক দিয়ে লিখবো, 5 নাম্বার আর 6 নাম্বার। 5 নম্বরে আমি লিখছি, আমরা যদি কোনো ফার্টিলাইজার প্রয়োগ করি, কি প্রয়োগ করি, কোনো ফার্টিলাইজার দিই বা কোনো ম্যানিওর দিই। ম্যানিওর আর ফার্টিলাইজারের মধ্যে একটু পার্থক্য আছে। ফার্টিলাইজার মানে আমরা যে কোনো সারকে আমরা ফার্টিলাইজার বলি, কিন্তু ম্যানিওর মানে শুধুমাত্র জৈব সারকে আমরা কি বলি, ম্যানিওরস বলি। তো ফার্টিলাইজার দিই বা ম্যানিওর দিই, এরা কিটা দ্বারাই অ্যাবজর্ব হয়, এটা রুট দ্বারাই অ্যাবজর্ব হয় এবং রুট থেকে ওপরের দিকে ওঠে, আপওয়ার্ড মুভমেন্ট করে, রুট থেকে তারা উপরের দিকে ওঠে, ঠিক আছে। তো ফার্টিলাইজার দিই বা ম্যানিওর দিই, এরা বলছে যখন মাটিতে দিই না, মাটিতে এরা কি হয়ে যায়, এদের হাইড্রোলিসিস হয় এবং এরা মিনারেল ফর্মের, বেশিরভাগ ক্ষেত্রেই এরা মিনারেল ফর্মেই তারা কি হয়, তারা ট্রান্সপোর্টেড হয়, মিনারেল ফর্মে ট্রান্সপোর্ট হয়। যেহেতু আমি মিনারেল ট্রান্সপোর্ট একটু আগে বলে দিয়েছি 2 নম্বরে, তবু আমি মেনশন করে গেলাম যে ফার্টিলাইজার বা ম্যানিওরও দিতে পারি। আচ্ছা, আমি আরেকটা জিনিস দিতে পারি, সেটার নাম হচ্ছে আমার 6 নম্বরে আমি লিখছি, সেটার নাম হচ্ছে, আমি যদি কি দিই, আমি যদি কোনো ইনসেকটিসাইড দিই, কি দিই, আমি কোনো ইনসেকটিসাইড দিই, কোনো পেস্টিসাইড দিই, ঠিক তো, কোনো পেস্টিসাইড দিই, কোনো আমি ব্যাকটেরিওসাইড দিই, কোনো ফাঙ্গিসাইড দিই, তো এগুলোও যখন আমি দিই, তখনও সেটা আমরা কোনখানে দিই, বেশিরভাগ ক্ষেত্রে রুটে দিই। রুট সেটাকে অ্যাবজর্ব করে এবং সেটার আপওয়ার্ড মুভমেন্ট ঘটায় এবং গাছের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। তো আমার বক্তব্য যে এই ইনসেকটিসাইড, পেস্টিসাইড, ব্যাকটেরিওসাইড, ফাঙ্গিসাইড, এদের মধ্যেও এগুলো যেগুলো আমরা দিই মাটির মধ্যে ফেলার পর, এরাও হাইড্রোলাইজড হয়ে কি তৈরি করে, মিনারেল ফর্মেই তারা কি হয়, ট্রান্স
ট্রান্সপোর্টেড হয়। তাই যেহেতু আমরা মিনারেলের ট্রান্সপোর্টকে ভালোভাবে পড়ে নিচ্ছি, তাহলে আমরা মিনারেলের ট্রান্সপোর্টের মধ্যেই আমরা ইনসেকটিসাইড, পেস্টিসাইড এদের ট্রান্সপোর্টও পড়ে ফেলবো, ফার্টিলাইজার, ম্যানিউর এদের ট্রান্সপোর্টও পড়ে ফেলবো। তবে এদের দুজনের ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমি একটা কথা বলি দিই, একটা টার্ম ইউজ করা হয় যে ফার্টিলাইজার বা ম্যানিউর দিই বা ইনসেকটিসাইড, পেস্টিসাইড দিই, এদেরকে আমরা সিস্টেমিক ওয়েতে দিই। কি নাম? সিস্টেমিক ওয়েতে দিই। সিস্টেমিক ওয়েতে দেওয়ার কথাটার মানে হচ্ছে যে আমরা কি করা, এইরকম মনে করো একটা গাছ আছে, সেই গাছটার এটা হচ্ছে আমার মূলটা আর এটা হচ্ছে আমার গাছটা। তো আমরা কি করে দিই, আমরা এই কাণ্ডের গোড়াটাই দিয়ে দিই, ঠিক তো? কাণ্ডের গোড়াতেই মাটি আছে, সেই মাটিটাতে আমরা ফেলে দিই। সেই মাটিটা কি করে, সেই মিনারেল গুলোকে অ্যাবজর্ব করে, ঠিক তো? অ্যাবজর্ব করার পর রুট সেটাকে অ্যাবজর্ব করে এবং উপরের দিকে ট্রান্সপোর্ট করে যে যে জায়গায় দরকার প্রতিটা জায়গায় পাঠাই, ঠিক তো? এই ধরনের দেওয়ার পদ্ধতিটাকে বলে সিস্টেমিক ওয়েতে আমরা কি করি, ট্রিটমেন্ট করি। আমরা যেমন ধরো মনে করো আমার হাতেও ঘা হয়েছে, আমার পায়েও ঘা হয়েছে, তো আমাকে ডাক্তারবাবুর কাছে গেলাম, ডাক্তারবাবু আমাকে কি দিল, একটা ওয়েন্টমেন্ট দিল, মানে একটা মলম দিল, আমি হাতে ঘষে লাগালাম, আমি পায়ে ঘষে লাগালাম, আমার দুটো জায়গায় ঠিক হয়ে গেল, ঠিক তো? এবার আমার এমন ঘটনা ঘটেছে, আমার হাতে, পায়ে, মাথায়, গায়ে সব জায়গায় ঘা হয়ে গেছে, তখন ডাক্তারবাবু কি করবে, ওই ওয়েন্টমেন্ট না দিয়ে আমাকে একটা খাবার ওষুধ দেবে, আমি সেটা পেটে খেলাম, ঠিক তো? সে রক্ত সেটাকে প্রতিটা জায়গায় ট্রান্সপোর্ট করবে এবং প্রতিটা জায়গার ঘাকে সারিয়ে দেবে। এই ধরনের ট্রিটমেন্টকে আমরা সিস্টেমিক ওয়েতে ট্রিটমেন্ট বলি, বা সিস্টেমিক আমরা কি বলি, ইনপুট বলি। তো আমরা কি করি, ফার্টিলাইজার, ম্যানিওর, ইনসেকটিসাইড, পেস্টিসাইড এদেরকে সিস্টেমিক ইনপুট দিই আমরা, ঠিক তো? যে এদেরকে আমরা মাটিতে ফেলে দিই, রুট সেটাকে অ্যাবজর্ব করে এবং রুট সেটাকে অ্যাবজর্ব করে প্রতিটা জায়গায়, প্রতিটা গাছের যে যে অংশে আছে প্রতিটা অংশে সেটাকে সিস্টেমিক্যালি কি করে, ডিস্ট্রিবিউট করে, ঠিক তো? আরেক ধরনেরও হয়, আরেক ধরনের ওয়েতেও আমরা কি করি, ইনপুট দিতে পারি এগুলোরে। ফার্টিলাইজার, ম্যানিউ, ফার্টিলাইজারকে নরমালি দিই না, ইনসেকটিসাইড, পেস্টিসাইড এদেরকে আমরা কন্ট্যাক্ট ওয়েতেও দিই। যে মনে করো আমার দুটো পাতাতে রোগ হয়েছে, আমি সেই দুটো পাতার উপর শুধুমাত্র কি করলাম, আমি স্প্রে করলাম, ফাঙ্গিসাইড স্প্রে করলাম, দুটো পাতাকে আমি কি করে দিলাম, ঠিক করে দিলাম। হ্যাঁ, তো আমি কন্ট্যাক্ট ওয়েতেও দিতে পারি, কিন্তু এদেরকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সিস্টেমিক ওয়েতে দিই। আমরা যখন সিস্টেমিক ওয়েতে দেবো তাদেরই আমি ট্রান্সপোর্টের কথা বললাম, কন্ট্যাক্ট ওয়েতে যখন দেবো তখন তাদের ট্রান্সপোর্টের কথা আমি এখানে বলিনি। আমি যখন সিস্টেমিক ওয়েতে আমি ফার্টিলাইজার বা ইনসেকটিসাইড ইনপুট করব, তখন আমি তাদের ট্রান্সপোর্ট কে করে, কোন দিক থেকে কোন দিকে করে, ডিরেকশনটা গুরুত্বপূর্ণ, আমি সেইটা তোমাদেরকে জানালাম। হয়েছে? এবারে বলছে, দেখো বলছে কাদের দ্বারা এই ট্রান্সপোর্টটা হয়। খুব মন দিয়ে শুনবে আমার কথাগুলো, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। বাকি অ্যাসেন্ট অফ স্যাপ এই জিনিসগুলো তোমরা যে কোনো জায়গায় পাবে, এগুলো যে কোনো বইয়ে পাবে, কিন্তু এগুলো অনেক জায়গা থেকে কালেক্ট করে তোমাদের পড়তে অসুবিধা হবে আমি এখন যে কথাগুলো বলছি। দেখো কে ট্রান্সপোর্টটা করায়, বলছে যদি হায়ার প্ল্যান্টস হয়, যদি কি হয়, হায়ার প্ল্যান্টস হয়, মানে হায়ার প্ল্যান্টস মানে আমি এখানে তিনটে প্ল্যান্টসের কথা বলছি, টেরিডোফাইট, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। এদের ক্ষেত্রে আমরা দেখেছি এদের কি রয়েছে, ভাস্কুলার বান্ডিল রয়েছে, এদের কি রয়েছে, ভাস্কুলার বান্ডিল রয়েছে। তো এদের ক্ষেত্রে যদি ভাস্কুলার বান্ডিল থাকে, তো আমরা জানি ভাস্কুলার বান্ডিলে দুটো জিনিস থাকে, ভাস্কুলার বান্ডিলে দুটো জিনিস থাকে, একটার নাম হচ্ছে জাইলেম, একটার নাম হচ্ছে কি ফ্লোয়েম। তো আমরা শিখবো যে জাইলেম এবং ফ্লোয়েম এরাই নাকি মেনলি কনসার্নড উইথ ট্রান্সপোর্টেশন, এরাই কি করে, ট্রান্সপোর্ট করে, এরাই নাকি কি করে, ট্রান্সপোর্ট করে। কিন্তু যারা লোয়ার প্ল্যান্টস তাদের তো ভাস্কুলার বান্ডিল নেই। যারা লোয়ার প্ল্যান্টস, যারা লোয়ার প্ল্যান্টস হয়, যেমন আমি বলছি অ্যালগির ক্ষেত্রে বলছি, ব্রায়োফাইটের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে তো ভাস্কুলার বান্ডিল নেই, তাহলে তাদের ক্ষেত্রে কেমন ভাবে ট্রান্সপোর্ট হয়, একদম মাথায় রেখে নাও, তাদের ক্ষেত্রে সেল টু সেল ফ্যাশনে হয়, তাদের ক্ষেত্রে সেল টু সেল ফ্যাশনে কি হয়, ট্রান্সপোর্ট হয়। আর এদের ক্ষেত্রে জাইলেম দিয়ে, ফ্লোয়েম দিয়ে ট্রান্সপোর্ট হয়। হয়ে যাচ্ছে? বোঝা গেছে এত দূর অব্দি? এবার আমি তোমাদের বলছি জাইলেমের কোন পার্টগুলো ট্রান্সপোর্টেশনে একদম অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। দেখো আমরা শিখেছি ছোটবেলায় অনেক যে জাইলেমের চারটা পার্ট রয়েছে, একটার নাম হচ্ছে ট্র্যাকিড, একটার নাম হচ্ছে ট্র্যাকিয়া, ট্র্যাকিয়াকে আমরা ভেসেল নামে চিনি, ঠিক তো? আরেকটার নাম হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, আরেকটার নাম হচ্ছে জাইলেম ফাইবার। তো আমি আমার বক্তব্য যে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে, তার নাম হচ্ছে কি বলতো, ট্র্যাকিড। কারণ যত লোয়ার প্ল্যান্টস হোক,
টেরিডোফাইট থেকেই আমরা ট্র্যাকিডস দেখতে পাই, জিমনোস্পার্মো ট্র্যাকিডস আছে, অ্যাঞ্জিওস্পার্মো ট্র্যাকিডস আছে। কিন্তু যদি আমরা ট্র্যাকিয়ার কথা বলি, এটা একদম শুধুমাত্র অ্যাঞ্জিওস্পার্মে আছে, আর জিমনোস্পার্মের একটাতে দেখা যায়, যেটা হচ্ছে নিটেলিস ফ্যামিলি, তাই তো? নিটেলিস অর্ডারটাতে, ফ্যামিলি বললাম সরি, যে নিটেলিস অর্ডারটাতে আমরা ভেসেলস দেখতে পাই। তো ভেসেলস তো সবার থাকেই না, তাই তো? তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান যদি বলা হয় যে ট্রান্সপোর্টেশনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, দ্যাট ইজ ট্র্যাকিড। এবং তারপরে যদি কারো কথা বলবো, তার নাম হচ্ছে ভেসেল। তবে হায়ার প্ল্যান্টসে সব থেকে মানে মডিফাইড স্ট্রাকচার ফর মানে ট্রান্সপোর্টেশন, তার নাম হচ্ছে ভেসেল। এই সব থেকে গুরুত্বপূর্ণ কাজ করে। কিন্তু তোমাকে যদি ওভারঅল বলে যে কারা ট্রান্সপোর্টেশনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তুমি ফার্স্ট প্রায়োরিটি দিবে ট্র্যাকিডকে, তারপরে দেবে ভেসেলকে। আর ভেসেল তো শুধুমাত্র অ্যাঞ্জিওস্পার্মে রেস্ট্রিক্টেড, একটা জিমনোস্পার্মের একটা মাত্র সিম্পল একটা অর্ডার, লাস্ট অর্ডারটা দেখায় নিটেলিস, বাকি আর কেউ ভেসেলস দেখাই না। তাই ভেসেল শুধুমাত্র অ্যাঞ্জিওস্পার্মে ডাইকট মনোকোটসে দেখা যায়, বাকিদের দেখা যাবে না। তাহলে ট্র্যাকিডস কিন্তু সবার আছে, তাহলে ট্র্যাকিডস খুব গুরুত্বপূর্ণ। ফ্লোয়েমেরও এরকম 4টা উপাদান আছে, একটার নাম হচ্ছে সিভ টিউব, একটার নাম হচ্ছে কম্প্যানিয়ন সেল, একটার নাম হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, একটার নাম হচ্ছে ফ্লোয়েম ফাইবার। তো এদের মধ্যে যার নাম হচ্ছে সিভ টিউব আর যার নাম হচ্ছে কম্প্যানিয়ন সেল, তারাই নাকি কি করে এই ট্রান্সপোর্টেশনে অ্যাক্টিভলি কি করে, পার্টিসিপেট করে। তো আমরা অনেকেই হয়তো জানি যে জিমনোস্পার্মসের ক্ষেত্রে কি কম্প্যানিয়ন সেল থাকে না, টেরিডোফাইটদের তো থাকেই না। জিমনোস্পার্মদের ক্ষেত্রে কম্প্যানিয়ন সেলের পরিবর্তে আর একটা জিনিস থাকে, যার নাম হচ্ছে অ্যালবুমিনাস সেল। একই কাজ করে, তারা ফাংশনালি বোথ আর সেম, যার নাম হচ্ছে কি অ্যালবুমিনাস সেল, যার নাম হচ্ছে অ্যালবুমিনাস সেল। দেখো এখান থেকে কোশ্চেন আসতে পারে বাবা, ঠিক তো? তো কম্প্যানিয়ন সেল বলুক বা অ্যালবুমিনাস সেল বলুক, ফাংশনালি ফিজিওলজিক্যালি বোথ আর সেম। তাদের অন্টোজেনি একটু আলাদা, উৎপত্তিগতভাবে তারা আলাদা। কম্প্যানিয়ন সেল আর সিভ টিউব বলছে একই মাদার সেল থেকে জন্মায় অ্যাঞ্জিওস্পার্মসের ক্ষেত্রে, আর জিমনোস্পার্মদের ক্ষেত্রে দুটো আলাদা আলাদা মাদার সেল আছে। সিভ টিউব একটা সেল থেকে সিভ টিউব জন্মায়, একটা সেল থেকে অ্যালবুমিনাস সেল জন্মায়, ঠিক তো? অন্টোজেনেটিক্যালি দে আর ডিফারেন্ট বাট ফাংশনালি দে আর সেম। তো এই গেল হায়ার প্ল্যান্টস এর গল্প। লোয়ার প্ল্যান্টস এর ক্ষেত্রে কি হয়, সেল টু সেল ফ্যাশনে কি হয়, সেল টু সেল ফ্যাশনে ট্রান্সপোর্ট হয়। তো ট্রান্সপোর্টের জন্য তারা কি কি জিনিসকে ব্যবহার করে, মানে কি কি প্রসেসকে ব্যবহার করে, দেখো ফার্স্ট যে প্রসেসটা শিখতে হবে তার নাম হচ্ছে ডিফিউশন। তারা ডিফিউশনের মাধ্যমে কি করে, ট্রান্সপোর্ট করে। তারা অসমোসিস করে, তারা কি করে, অসমোসিস করে। তারা ইমবাইবিশন করে, তারা ইমবাইবিশন করে, এই প্রসেসটা আমরা শিখবো। ইমবাইবিশন করে। তারা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে, তারা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে মানে কি করে, তারা এনার্জি খরচা করে ট্রান্সপোর্ট করে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট করে, ঠিক তো? এবং তারা ফ্যাসিলিটেটেড ডিফিউশন, এই যে আমরা পড়েছি যে একটা ক্যারিয়ার প্রোটিন থাকবে, চ্যানেল প্রোটিন থাকবে, যেগুলো দিয়ে ফ্যাসিলিটেটেড ডিফিউশন বলা হয়, সেই ডিফিউশনটাও করে। মানে সিম্পল ডিফিউশনও করে আর ফ্যাসিলিটেটেড ডিফিউশনও করে, সিম্পল ডিফিউশনও করে আর ফ্যাসিলিটেটেড ডিফিউশনও করে। বোঝা গেছে? লোয়ার প্ল্যান্টসের হচ্ছে এগুলোই পদ্ধতি, এই পদ্ধতির মাধ্যমেই তারা কি করে, তারা ট্রান্সপোর্ট করে। কিন্তু যখন হায়ার প্ল্যান্টসে চলে আসবো না, হায়ার প্ল্যান্টসে এগুলো ছাড়াও আরো কিছু পদ্ধতি আছে, কিছু প্রেসার কাজ করে, যেমন ট্রান্সপিরেশন পুল, রুট প্রেসার, এগুলোর মাধ্যমে তারা ট্রান্সপোর্ট করে। এগুলো তো করেই, এই যে ডিফিউশন, অসমোসিস, ইমবাইবিশন, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ফ্যাসিলিটেটেড ডিফিউশন, সিম্পল ডিফিউশন, সবগুলো হায়ার প্ল্যান্টসও দেখায়। কিন্তু এটা ছাড়াও এরা আরো কিছু প্রেসার ডেভেলপ করতে পারে, সেই প্রেসারগুলোর নাম হচ্ছে রুট প্রেসার, ট্রান্সপিরেশন পুল। এই প্রেসারগুলোর মাধ্যমে তারা কি করে, তাদের ট্রান্সপোর্ট সিস্টেমটাকে আরো উন্নত করে ফেলেছে, ঠিক তো? এবং তাদের ট্রান্সপোর্টের জন্য একদম কনসার্নড একটা টিস্যু রয়েছে, যার নাম হচ্ছে ভাস্কুলার টিস্যু, যার মধ্যে জাইলেম এবং ফ্লোয়েমকে রেখেছি আমরা, যার মধ্যে জাইলেম এবং ফ্লোয়েমকে রেখেছি। তাদের একটা একদম পার্টিকুলার একটা আলাদা ডিফারেন্সিয়েশন হয়ে তাদেরকে একটা পার্টিকুলার একটা একদম মানে কনসার্ন একদম একটা টিস্যু দেওয়া হয়েছে, যে এই টিস্যুটা তোমাদেরকে দিলাম, তোমরা এটা দিয়ে শুধুমাত্র ট্রান্সপোর্ট করবে, যেটা লোয়ার প্ল্যান্টস এর ক্ষেত্রে নেই। এই জিনিসগুলো ভালো করে পড়বে। এবার দেখো আমরা অনেকেই হয়তো অনেকে আগে থেকে পড়ে রেখেছি যে জাইলেম কি পরিবহন করে, জল, আর ফ্লোয়েম কি পরিবহন করে, ফ্লোয়েম কি পরিবহন করে, ফুড। দেখো আমি এখানে একটা জিনিস 6 নাম্বার অবধি লিখে শেষ করেছি, এখানে আমি ফুডের কথাটা আমি লিখিনি, আমি লিখবো, ঠিক তো? ফ্লোয়েম কি পরিবহন করে, ফুড। এটা আমাদের সাধারণ মাথায় মনে হয় যে হ্যাঁ, জাইলেম জল পরিবহন করে, ফ্লোয়েম ফুড পরিবহন করে। কেউ আমাকে যদি জিজ্ঞাসা করে আমি এটাই বলবো। কিন্তু গাছ না বিভিন্ন রকম কন্ডিশনে পড়ে যায়। গাছ যখন নর্মাল কন্ডিশনে থাকে তখন হয়তো এইভাবেই সে ট্রান্সপোর্ট করে, কিন্তু গাছ যখন স্ট্রেসড হয়ে যায়,
গাছ যখন স্ট্রেসড হয়ে যায়, গাছের ক্ষেত্রে যখন কোনো বিপদ আসে, গাছ যখন আনফেভারেবল কন্ডিশনে পড়ে যায়, গাছ কিন্তু এই পদ্ধতিগুলোকে চেঞ্জ করে নেয়। আমরা সেটা এবার পড়বো যে কিসের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়, কি নর্মাল কন্ডিশনে কার মাধ্যমে ট্রান্সপোর্ট হয় এবং স্ট্রেসড কন্ডিশনের কার মাধ্যমে ট্রান্সপোর্ট হয়, আমরা সেগুলোকে একটু দেখে নিই। দেখো, প্রথম কথা জল, ঠিক তো? আমি একদম ওই পয়েন্ট করে লিখছি যে জল, এটা একদম তুমি মাথায় ধরে নাও যে এটা জাইলেম দিয়েই ট্রান্সপোর্ট হয়, ফ্লোয়েম দিয়ে জল ট্রান্সপোর্ট হয় না। এবং মাটি থেকে যে জলটা ওঠে সেটা সব সময় আপওয়ার্ড ট্রান্সপোর্টই হয়। কি হয়, রুট থেকে সে লিফার দিকে যায়, মানে ওপরের দিকে ট্রান্সপোর্ট হয়, একদম এটা রুল, এর ব্যতিক্রম নেই, ঠিক তো? মাটিতে যে জলটা আছে সেই জলটা জাইলেম দিয়েই আপওয়ার্ড ট্রান্সপোর্ট হয় সব সময়। এরপরে আমি আসছি মিনারেলস, এরপরে আমি আসছি কার কথা, মিনারেলস। দেখো, আমরা অনেকেই একটা শব্দ শুনেছি, ছোটবেলায় একটা পড়েছি একটা জিনিস, যার নাম হচ্ছে স্যাপ, যার নাম হচ্ছে স্যাপ, বা এটাকে আমরা অনেকে বাংলাতে আমরা রস বলে পড়েছি, যে রসের উৎস এরকম পড়েছিলাম, স্যাপ বা রস। তো আমরা স্যাপ মানে কি জানি, যে মাটিতে মিনারেল আর জল এই দুটো যুক্ত হয়ে যে সলিউশনটা তৈরি করে, আমি প্রথমেই বলছি যে সলিউশন কথাটা লিখলাম না, এটা আমি ভুল লিখলাম, আসলে সলিউশন তৈরি করে না, একটা জিনিস তৈরি করে যার নাম হচ্ছে সাসপেনশন, যার নাম হচ্ছে কি সাসপেনশন। সলিউশন সবসময় করতে পারে না, তো তুমি বলতে পারো যে মিনারেল এবং জল এই দুজন মিলে একটা সলিউশন তৈরি করেছে, তো এই সলিউশনটাকে আমরা কি বলি, স্যাপ বলি। তাহলে দেখো, ছোটবেলা থেকেই আমরা পড়ছি যে জল এবং খনিজ লবণ একই সাথে ট্রান্সপোর্ট হয়, এবং আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা কিসের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়, জল এবং খনিজ লবণ জাইলেমের মাধ্যমে ট্রান্সপোর্ট হয় এবং আপওয়ার্ড ট্রান্সপোর্ট হয়। কোন দিকে ট্রান্সপোর্ট হয়, আপওয়ার্ড ট্রান্সপোর্ট হয়। এবার আমি তোমাকে একটা কথা বলছি যে মিনারেলরা আপওয়ার্ড ট্রান্সপোর্ট, এটা হচ্ছে গাছ যখন নর্মাল কন্ডিশনে থাকে, মানে ফেভারেবল কন্ডিশনে থাকে, তার আশেপাশের পরিবেশ খুব সুন্দর, ঠান্ডা রয়েছে, খুব বেশি গরম নেই, আর্দ্রতা একদম ঠিকঠাক আছে, ঠিক তো? আর্দ্রতা একদম ঠিকঠাক আছে, এই অবস্থায় গাছ কিন্তু মিনারেলসদের জাইলেম দিয়ে ট্রান্সপোর্ট করায় এবং আপওয়ার্ড ট্রান্সপোর্ট করায়, মন দিয়ে শুনবে, আপওয়ার্ড ট্রান্সপোর্ট করায়। এবারে গাছ কোনো রকমে কি হয়ে গেল, স্ট্রেসড হয়ে গেল, কি হয়ে গেল, গাছ কোনো রকমে স্ট্রেসড হয়ে গেল। হঠাৎ করে মনে করো একটা পর্ণমেচী বৃক্ষের কথা বলি, আমরা জানি যে চিরহরিৎ বৃক্ষ আছে, যে গাছের মোটামুটি বছরে সব সময় একটু 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 করে পাতা ঝরায়, আর পর্ণমেচী বৃক্ষ একদম বছরের একটা নির্দিষ্ট সময় সমস্ত পাতাকে ঝরিয়ে ফেলে, যেমন কি, যে শীতের সময় সে সমস্ত পাতাকে ঝরিয়ে ফেলে, আবার যখন স্প্রিং আসে মানে বসন্ত আসে, তখন সে সব নতুন পাতা গজায়। হ্যাঁ, তো বক্তব্য হচ্ছে কবিদের জন্য এটা খুব ভালো কাল, কিন্তু গাছের জন্য এটা কিন্তু কিন্তু খুব বিপদের কাল, খুব স্ট্রেসড হয়ে যায় গাছের। তুমি ভেবো না যে একটা অত বড় গাছ যার অতগুলো সেল রয়েছে, প্রতিটা সেলকে খাবার দিতে হবে, ঠিক তো? প্রতিটা সেলকে খাবার দিতে হবে, আর একটা পাতাও নেই, খাবার তৈরি কে করবে? হ্যাঁ, আর তৈরি বা যদি করে, কি করে ট্রান্সপোর্টই বা করবো? তো এরকম অনেক কন্ডিশনে গাছ কিন্তু সে সময় বেশ স্ট্রেসড থাকে, গাছ কিন্তু সেই সময় বেশ স্ট্রেসড থাকে। তখন গাছ কি করে, ঠিক সেই এরকম স্ট্রেসড কন্ডিশনের একটা উদাহরণ দিলাম। তো গাছ মনে করো স্ট্রেসড হয়ে আছে, মনে করো তোমাকে আমি একটা উদাহরণ দিলাম, যে মনে করো এইরকম একটা গাছ আছে, তার এখানে একটা পাতা আছে, এই পাতাটা হচ্ছে ওল্ড লিফ, এই পাতাটা হচ্ছে ওল্ড লিফ, মানে এই পাতাটা হচ্ছে ওল্ড লিফ আমি বলছি। আর ওপরের দিকে কি আছে, একটা পাতা রয়েছে যেটা হচ্ছে ইয়াং লিফ, যেটা হচ্ছে কি ইয়াং লিফ। আমার কথা বোঝা গেল? এই যে ওল্ড লিফটা, সেটার কি হবে, এরপরে সেনেসেন্স হবে, মানে এই ওল্ড লিফটা কি হবে, মারা যাবে। কি হবে, ওল্ড লিফটা কি হয়ে যাবে, মারা যাবে। ওল্ড লিফটার কি হবে, সেনেসেন্স হবে, ঠিক তো? সেনেসেন্স হলে কি হবে, ওল্ড লিফটা মারা যাবে। তো গাছ তখন কি করে, যে ওল্ড লিফের মধ্যে বাবা বলছে প্রচুর মিনারেলস রয়েছে, কাজের মিনারেলস রয়েছে, এখানে হয়তো কি রয়েছে, এখানে হয়তো সোডিয়াম রয়েছে, এখানে হয়তো পটাশিয়াম রয়েছে, কিছুটা ফসফরাস রয়েছে। তো গাছ ভাবে যে ওল্ড লিফটা তো এমনিই কেটে পড়ে যাবে, এটাকে নষ্ট হতে দেবো, তাহলে এই মিনারেল গুলোকে কি করা দরকার, আমাকে রিমবিলাইজ করা দরকার। কি করা দরকার, মিনারেল গুলোকে রিমবিলাইজ করা দরকার, মানে এই মিনারেলস গুলোকে আমি গাছের অন্য কোথাও কাজে লাগাবো। তো কেমন ভাবে কাজে লাগাই, বলছে গাছ তখন কি করে, ওল্ড সেনেসিং লিফ থেকে, যে পাতাটা মরে যাচ্ছে, সেইখান থেকে মিনারেলস গুলোকে কোন দিকে ট্রান্সপোর্ট করায় বলতো, ইয়াং লিফের দিকে ট্রান্সপোর্ট করায়। এবং এই ট্রান্সপোর্টটা যখন করায় না, তখন সে জাইলেমকে ইউজ করে না, তখন সে কাকে ইউজ করে, ফ্লোয়েমকে ইউজ করে। কাকে ইউজ করে, ফ্লোয়েমকে ইউজ করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে
আপওয়ার্ড ট্রান্সপোর্ট করায়, বেশিরভাগ ক্ষেত্রে কি করায়, আপওয়ার্ড ট্রান্সপোর্ট করায়। তবে প্রয়োজনে সে ডাউনওয়ার্ড ট্রান্সপোর্টও করাতে পারে, অ্যাজ ওয়েল এজ ল্যাটেরাল ট্রান্সপোর্টও করাতে পারে। মানে দুটো পাতা মনে করো সেম লেভেলে আছে, দুটো পাতা একদম সেম লেভেলে আছে, শুধু কি হলো এই পাতা থেকে গাছ কোথায় চলে গেল, ওই পাতায় চলে গেল, মানে পাশাপাশি গেল। মানে কেমন ভাবে গেল, তুমি ধরে নিতে পারো যে এইভাবে গেল, কেমন ভাবে গেল, এইভাবে গেল, অন্য কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে গেল, ল্যাটারাল ট্রান্সপোর্ট হয়ে গেল। সে আপওয়ার্ডও করতে পারে, সে ডাউনওয়ার্ডও করতে পারে, সে ল্যাটারালও ট্রান্সপোর্ট করতে পারে, কিন্তু ইউজ করে কাকে তখন, ফ্লোয়েমকে। কখন, স্ট্রেসড কন্ডিশনে একটা ওল্ড সেনেসিং লিফ থেকে মিনারেল গুলোকে রিমোবিলাইজ করে, কোন দিকে, ইয়াঙ্গার লিফের দিকে। ঠিক তো, যখন এই কাজটা করে প্ল্যান্ট ইউজেস ফ্লোয়েম, এবং কোন ডিরেকশনে যায়, আপওয়ার্ডও যেতে পারে, ডাউনওয়ার্ডও যেতে পারে, ল্যাটারালও যেতে পারে। তো সেই জন্য মিনারেলের ট্রান্সপোর্ট আমরা তো শিখে নিলাম যে যদি নর্মাল হয় তখন জাইলেম দেওয়া হয় এবং আপওয়ার্ড হয়, কিন্তু স্ট্রেসড কন্ডিশনে এর ট্রান্সপোর্টটা কিন্তু আবার ফ্লোয়েম দেওয়া হয়, সেটা আপওয়ার্ডও হতে পারে, ডাউনওয়ার্ডও হতে পারে, ল্যাটারালও হতে পারে। এজন্য দেখবে একটা কথা বলে যে মিনারেলের ট্রান্সপোর্টটাকে বলা হয় যে এটা মাল্টি ডিরেকশনাল ট্রান্সপোর্ট দেখায়। কি দেখায়, মাল্টি ডিরেকশনাল ট্রান্সপোর্ট দেখায়। কথাটা বোঝা গেল যে এ মাল্টি ডিরেকশনাল, এর ডিরেকশন আমি কমেন্ট করতে পারবো না, আমাকে আনটিল এন্ড আনলেস কন্ডিশন যতক্ষণ না বলে দেয় সে নরমাল আছে না স্ট্রেসড আছে, কন্ডিশন বলে দিলে আমি মোটামুটি বলতে পারি যে ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে এবং কোন মিডিয়াটা কাকে ইউজ করবে, জাইলেমকে ইউজ করবে না ফ্লোয়েমকে ইউজ করবে। বোঝা গেল? আচ্ছা চলো এরপরে আমরা পড়বো, এখানে আমি একটু বলে দিই। আচ্ছা এখানে তুমি 7 নাম্বার হিসেবে তোমরা একটু লিখে নাও যে 7 নাম্বারে এখানে একটা জিনিস হয়, ঠিক তো, যার নাম হচ্ছে ফুড। খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা ফুড মানে অনেকেই হয়তো ভাবি যে ফটোসিনথেটিক প্রোডাক্ট, যেটাকে আমরা বলি হয়তো গ্লুকোজ, যেটার নাম হচ্ছে গ্লুকোজ, কিন্তু প্ল্যান্টরা বাবা গ্লুকোজকে কি করতে পারে না, ট্রান্সপোর্ট করতে পারে না। এই গ্লুকোজকে তারা কিসে কনভার্ট করে নেয়, সুক্রোজে। গ্লুকোজ হচ্ছে একটা মনোস্যাকারাইড আর সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড। তো প্ল্যান্টস এর ক্ষেত্রে ট্রান্সলোকেবল সুগার হচ্ছে সুক্রোজ, সে সুক্রোজকে ট্রান্সপোর্ট করতে পারে। তো এই সুক্রোজকে যদি ফটোসিনথেটিক প্রোডাক্ট বলি, সুক্রোজকে সে ট্রান্সপোর্ট করে কিসের মাধ্যমে, ফ্লোয়েমের মাধ্যমে। কার মাধ্যমে ট্রান্সপোর্ট করে, ফ্লোয়েমের মাধ্যমে। দেয়ার আর সেভারাল পাথওয়ে যেখানে সুক্রোজ থেকে বা গ্লুকোজ থেকে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, যেখানে এখান থেকে লিপিড তৈরি হয়। তো লিপিড হোক, প্রোটিন হোক, অ্যামাইনো অ্যাসিড হোক, সুক্রোজ হোক, গ্লুকোজ হোক, ট্রান্সপোর্ট কার মাধ্যমে করায়, ফ্লোয়েমের মাধ্যমে করায়। এবং একটা রুল ধরে নাও যে ফ্লোয়েমের মাধ্যমে সবসময় সে ডাউনওয়ার্ড ট্রান্সপোর্ট করায়। কেমন করায়, ডাউনওয়ার্ড ট্রান্সপোর্ট। এটা মাথায় ঢুকিয়ে নাও যে ফ্লোয়েম ডাউনওয়ার্ড ট্রান্সপোর্ট করে, জাইলেম আপওয়ার্ড ট্রান্সপোর্ট করে। কিছু এক্সেপশনাল কেসে, কিছু স্ট্রেসড কন্ডিশনে তাদের কি হয়, ডিরেকশনটা চেঞ্জ হয়। নরমালি এইরকমই করে। মনে করো এইখানে একটা কি রয়েছে, আমি এরকম সাধারণভাবে আঁকছি, এখানে একটা পাতা রয়েছে, এখানে একটা পাতা রয়েছে, এখানে আরেকটা পাতা রয়েছে, ঠিক তো, এটা 1 নাম্বার পাতা, এটা 2 নাম্বার পাতা, এটা 3 নাম্বার পাতা। এবার বক্তব্য হচ্ছে যে এখানে একটা রিজিয়ন রয়েছে, আমি এই রিজিয়নটাকে আমি এই কালি দিয়ে দেখাচ্ছি যে এই রকম জায়গায় একটা রিজিয়ন রয়েছে, ঠিক তো। তো এই রিজিয়নটাতে কে খাবার পৌঁছাবে, এই রিজিয়নটা হচ্ছে নন ফটোসিনথেটিক রিজিয়ন। এই রিজিয়নটা, অরেঞ্জ রিজিয়নটা ফটোসিনথেসিস করতে পারে না। তো একে কে খাবার পৌঁছাবে, ঠিক তো, ফ্লোয়েম দিয়েই কিন্তু খাবার আসবে। কে খাবারটা পৌঁছাবে, 1 নাম্বার পাতায় তৈরি হওয়া খাবারটা আসবে, না 2 নাম্বার পাতায় তৈরি হওয়া খাবারটা আসবে, না 3 নাম্বার পাতায় তৈরি হওয়া খাবারটা আসবে, কে পৌঁছাবে? বলছে নিয়ম বলছে যে উপরের পাতার নিচের দিকে ট্রান্সপোর্ট করবে। মানে কে করতে পারে, 1 নাম্বার পাতার খাবারটা এই রিজিয়নে আসতে পারে, আবার 2 নাম্বার পাতার খাবারটাও এই রিজিয়নটাতে আসতে পারে, কিন্তু বলছে 3 নাম্বার পাতার খাবারটা এই রিজিয়নে আসবে না, ঠিক তো। কারণ ফ্লোয়েম ইজ অলওয়েজ কনসার্নড উইথ ডাউনওয়ার্ড ট্রান্সপোর্ট অফ ফুড মেটেরিয়াল। সে ফুডকে কোন দিকে ট্রান্সপোর্ট করে, নিচের দিকে ট্রান্সপোর্ট করে, ঠিক তো। কোন দিকে ট্রান্সপোর্ট করে, নিচের দিকে ট্রান্সপোর্ট করে। তাহলে এই যে রিজিয়নটা আমি দেখালাম, সেটা 1 নাম্বার পাতায় তৈরি হওয়া খাবারটাও আসতে পারে, আবার 2 নাম্বারটাও আসতে পারে, কিন্তু 3 নাম্বারেরটা বাবা কোনোদিন আসবে না, কারণ 3 নাম্বারের থেকে 3 নাম্বার পাতাটা নিচে রয়েছে আর এই রিজিয়নটা 3 নাম্বার পাতার উপরে রয়েছে, আসবে না নরমাল কন্ডিশন, ঠিক তো। কখন, নরমাল কন্ডিশনে। চলো এরপর আমরা একটু ফুডটা দেখিনি, ফুড কেমন ভাবে ট্রান্সপোর্ট করে। হ্যাঁ, এটা একটু শিখে নিতে হবে যে ফুড কে আছে, ফুড। দেখো তাহলে তোমাদেরকে আমি বলে দিলাম যে ফুড কার দ্বারা ট্রান্সপোর্ট হয়, ফ্লোয়েম দ্বারাই ট্রান্সপোর্ট হয়।
এবং সেটা সবসময় কোন দিকে হয়, সবসময় বলবো না, ডাউনওয়ার্ড ট্রান্সপোর্ট হয় যদি সে নর্মাল কন্ডিশনে থাকে, যদি সে কোথায় থাকে, নর্মাল কন্ডিশনে থাকে। এবার কোনো কারণে কি হলো, গাছটা স্ট্রেসড হয়ে গেল, গাছটা কি হয়ে গেল, স্ট্রেসড হয়ে গেল। সেম ঘটনা বলছি ওই পর্ণমেচে বৃক্ষের কথা, যে এরকম একটা গাছ ছিল, একটা এই বড় গাছ ছিল, সেই গাছটায় কি হয়েছে, গাছটায় এক গাদা পাতা ছিল, এক গাদা পাতা ছিল, কিন্তু এখন আর একটা পাতাও নেই, এখন আর একটা পাতাও নেই, সব পাতা খসে পড়ে গেছে। কখন খসে পড়ে গেছে, উইন্টার সিজনে সমস্ত পাতা পড়ে গেছে। এবার উইন্টার থেকে কি আসবে, স্প্রিং আসবে, মানে বসন্ত আসবে। আমরা জানি বসন্ততে নতুন পাতা গজায়, মানে লিফ প্রাইমর্ডিয়া তৈরি হয়। কি তৈরি হয়, লিফ প্রাইমর্ডিয়া তৈরি হয় বা ইয়াং লিফ তৈরি হয়। তো বাবা লিফ প্রাইমর্ডিয়া তৈরি করার জন্য না প্রচুর পরিমাণে এনার্জি লাগে, প্রচুর পরিমাণে এনার্জি লাগে। তো এনার্জিটা কোথা থেকে পাবে, এনার্জি পাবে ফুড থেকে। এনার্জি পাবে কোনখান থেকে, ফুড থেকে। তাহলে যে ফুড তৈরি করার জন্য যে পাতাগুলো ছিল সেগুলোই কিন্তু নেই। গাছ তখন একটা বুদ্ধি করে, আগেই বুদ্ধি করে নেই। কি বুদ্ধি করে, যে উইন্টার সিজনের আগেই যখন ওর মধ্যে পাতা ছিল সেই অবস্থাতেই সে কি করে বলতো, সেই অবস্থাতেই সে কি করে, কিছুটা ফুডকে কি করে, স্টোর করে, কিছুটা ফুডকে সে স্টোর করে। কোথায় স্টোর করে, বলছে স্টোর করে সে রুটে। কোন জায়গায় স্টোর করে সে, রুটে। ঠিক তো, কোন জায়গায় স্টোর করে সে, রুটে। আমি বলবো যে স্টোর করার পদ্ধতিটা কেমন সেটাও আমি বলবো। স্টোর করে কোনখানে, সেই রুটে। তাহলে রুটটা আস্তে আস্তে মোটা হতে থাকে, স্টোর করে সে রুটে। এরপরে কি হলো, উইন্টার সিজন চলে এলো, সমস্ত কি হয়ে গেল, পাতা তার খসে পড়ে গেল। গাছ কি করেছিল, যে খাবারটা জমিয়েছিল সেটা এখন কোথায় আছে, রুটে আছে। এখন কোথায় আছে, রুটে আছে। এরপর কি আসবে, স্প্রিং আসবে। গাছকে রেডি করতে হবে, গাছ যেন নতুন লিফ প্রাইমর্ডিয়া তৈরি করতে পারে। সেটা কোনখানে তৈরি হবে, সেটা শুট এপেক্সে তৈরি হয়। সেটা লিফ প্রাইমর্ডিয়া কোনখানে তৈরি হয়, শুট এপেক্সে তৈরি হয়। কোনখানে তৈরি হয়, শুট এপেক্সে। সেটা কোন দিকে আছে, সেটা ওপরের দিকে আছে। তো গাছ কি করে, এই শুট এপেক্সে লিফ প্রাইমর্ডিয়া তৈরি করার জন্য না, ওই স্প্রিং এর অনসেটে, যখন স্প্রিং স্টার্ট হয় ঠিক সেই অবস্থায় সে কি করে বলতো, এই ফুডটাকে আপওয়ার্ড মুভমেন্ট করায়। ফুডটাকে কি করে, আপওয়ার্ড মুভমেন্ট করায়। কোনখান থেকে কোনখানে, যে রুট থেকে সে শুটের দিকে মুভমেন্ট করায়। রুট থেকে সে কোন দিকে মুভ করায়, শুটের দিকে মুভ করায়। কার মাধ্যমে মুভ করায়, কার মাধ্যমে মুভ করে, ফ্লোয়েমকে ইউজ করে। দেখো তাহলে এখানে ফ্লোয়েমকে ইউজ করলো, কিন্তু ফ্লোয়েমকে কেমন ইউজ করলো, ফ্লোয়েমকে আপওয়ার্ড মুভমেন্টে ইউজ করলো। ফুডটাকে কেমন ভাবে মুভ করছে, কোন কোন ডিরেকশনে মুভ করছে, আপওয়ার্ড ডিরেকশনে মুভ করছে, কিন্তু ইউজ করছে কাকে, ফ্লোয়েমকে। ফ্লোয়েমকে দিয়ে সে কোনখানে পাঠায়, এই রুটে জমা খাবারটা কোনখানে পাঠায়, শুট এপেক্সে পাঠায়। কোনখানে পাঠায়, শুট এপেক্সে পাঠায়। তখন শুট এপেক্সে এনার্জি তৈরি হয়, মানে এটিপি তৈরি হয়। সেই এটিপি কে ইউজ করে লিফ প্রাইমর্ডিয়া বা নতুন পাতা, কচি পাতা যেটাকে আমরা বলি, কবিরা যে পাতা দেখে কবিতা লেখে, সেই পাতাটা তৈরি হয়। গাছের জন্য কিন্তু ওটা স্ট্রেস পিরিয়ড, এটা মাথায় রাখতে হবে। গাছের জন্য কিন্তু ওটা স্ট্রেস পিরিয়ড, মাথায় থাকবে যেন কথাটা। ঠিক তো, তাইলে আমরা এই তিনটাকেই প্রধান গুরুত্ব দেবো, যে জল, খনিজ লবণ এবং ফ্লোয়েম। দেখো তো ফ্লোয়েমে যখন ফুডটা কিন্তু বাই ডিরেকশনাল। ফুডটা কি, বাই ডিরেকশনাল। ফুড যদি নরমালে যায় তখন সে কি হবে, ডাউনওয়ার্ড মুভমেন্ট করে, কিন্তু স্ট্রেসড কন্ডিশনে সে কি করতে পারে, আপওয়ার্ড মুভমেন্ট করতে পারে। ইউজ করে কাকে, ফ্লোয়েমকে ইউজ করে। ইউজ করে কাকে, ফ্লোয়েমকে। এরপরে আমি আসবো কাদের কথায়, হরমোনসের কথায়। কাদের কথায় আসবো আমি, হরমোনসের। দেখো আমি যদি হরমোন তোমাদেরকে পড়াই, তাহলে সেখানে প্রতিটা হরমোনের পার্টিকুলার আমি ট্রান্সপোর্টেশন আমি তোমাদেরকে বলবো। কিন্তু আমি এখন ইন জেনারেল বলছি, যে হরমোন ফ্লোয়েম দিয়েও ট্রান্সপোর্টে, নরমালি সে কোনটাকে প্রিফার করে, ফ্লোয়েম দিয়ে হরমোন নাকি ট্রান্সপোর্ট হয়। কিন্তু সে জাইলেমকেও ইউজ করে। সে কাকে ইউজ করে, জাইলেমকে ইউজ করে। এবং সে কি করে, সেল টু সেল ফ্যাশনেও মুভ করে। আমি তিনটা পদ্ধতি লিখে দিলাম। সেল টু সেল ফ্যাশনেও মুভ করে, সে ফ্লোয়েমকে নরমালি প্রিফার করে, কারণ ফ্লোয়েমের মধ্যে কি থাকে বলতো, ফুড থাকে। তাই ফুড থাকলে কি হবে আমি বলছি। আর জাইলেমের মধ্যে কি থাকে, বেশিরভাগ সময় জাইলেমের, বেশিরভাগ সময় কি জাইলেমের মধ্যে ওয়াটার থাকে। তাই হরমোনটা যখন এই জলের সাথে মিশে যায় না, এর কনসেন্ট্রেশনের কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, কনসেন্ট্রেশনটা কমে যায়। এক্ষেত্রে তার এফেক্টিভনেস হয়তো কমে যেতে পারে। সেই জন্য জাইলেম দিয়ে হরমোন কম যায়, কিন্তু জাইলেম দিয়েও হরমোন যায়, একদম যাবেই, যাই। বেশিরভাগ অনেক ক্ষেত্রেই হরমোন, মানে অক্সিনও যায়, জিব্রেলিনও যায়, সাইটোকিনিনে যায়, সবাই যায়। ঠিক তো, কিন্তু প্রিফার করে কোনটাকে,
ফ্লোয়েম দিয়ে, কারণ ফ্লোয়েমের মধ্যে ফুড থাকে। এই কি করে হরমোনের কনসেন্ট্রেশনকে কোনো রকম ভাবে সে কি করতে পারে না, ইন্টারফেয়ার করতে পারে না। কনসেন্ট্রেশন না হরমোনের কি থাকে মোটামুটি মানে মোলার কনসেন্ট্রেশন ঠিক থাকে, মোলার কনসেন্ট্রেশনটা ফ্লোয়েম দিয়ে গেলে ঠিক থাকে। আর সেল টু সেল ফ্যাশনে তো সবদিকে মানে কি বলবো ইফেক্টিভ ওয়ে, যদি হরমোন সেল টু সেল ফ্যাশনে যেতে পারে তাহলে এর কনসেন্ট্রেশনের তেমন ভাবে কোনো রূপেই চেঞ্জ হয় না। ঠিক তো, জাইলেম দিয়ে গেলে এর কনসেন্ট্রেশনের কি হতে পারে, কনসেন্ট্রেশনটাকে ইন্টারফেয়ার করতে পারে, কারণ ওখানে কি আছে, জল আছে, জল পিএইচ কমা বাড়া করে দিতে পারে, তো হরমোনের কনসেন্ট্রেশনের ডাইলুশন হতে পারে। বোঝা গেছে? তো হরমোন এইটার মাধ্যমে প্রবাহিত হয়। ফুড কার মাধ্যমে প্রবাহিত হয় বলে দিলাম। মিনারেলস এর মধ্যে আমি তোমাদের বলে দিয়েছি যে ফার্টিলাইজার, ইনসেকটিসাইড এগুলো মিনারেলস এর মধ্যেই পড়ে। তাহলে আমরা আজকে এটুকু পড়ে নিলাম যে কি কি জিনিস ট্রান্সপোর্ট হয়, একটা কথা, কার মাধ্যমে ট্রান্সপোর্ট হয়, 2 নাম্বার কথা, ঠিক তো, কোন ডিরেকশনে ট্রান্সপোর্ট হয়, 3 নাম্বার কথা, নরমালে কেমন ভাবে ট্রান্সপোর্ট হয়, স্ট্রেস কন্ডিশনে কেমন ভাবে ট্রান্সপোর্ট হয়। এতদূর বোঝা গেছে? এতদূর বোঝা গেছে? এগোবো? ওকে, চলো। আচ্ছা চলো। হ্যাঁ দেখ, হ্যাঁ বলো। হুম, ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, হ্যাঁ হ্যাঁ, তো বাই ডিরেকশনাল দেবে। হ্যাঁ উভমুখী হবে। তোমাকে এমনিও অপশন দিতে পারে মাল্টি ডিরেকশনাল, যদি এরকম দাগ অপশন দেওয়া থাকে, ঠিক আছে, যদি এরকম অপশন দেওয়া থাকে তুমি মাল্টি ডিরেকশনাল দাগ দিয়ে আসবে, ঠিক আছে, যদি বাই ডিরেকশনাল না দাগ দেওয়া থাকে, ঠিক আছে, দিয়ে আসতে পারো, কোনো আপত্তি নেই। বোঝা গেছে? গাছের ব্যাপারগুলো বুঝলে তো? ট্রান্সপোর্টেশন ইজি জিনিস, ব্যাপারটা বুঝলে? ঠিক আছে, কোন কন্ডিশনে কি রকম ট্রান্সপোর্ট হয়, কে ট্রান্সপোর্ট করে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। হয়েছে? চলো এরপরে আমরা পড়বো যে যে জল এবং খনিজ লবণ কিভাবে ট্রান্সপোর্ট হয়, রুট দ্বারা কিভাবে অ্যাবজর্ব হয়। দেখো বলছে যে এই মনে করো কি রয়েছে, আমার একটা পাতা রয়েছে, আর এই রয়েছে আমার একটা স্টেম, দেখবে এটা অ্যাসেন্ট অফ সেপের একদম ক্লাসিক্যাল ছবি একটা, ঠিক তো, এই রয়েছে আমার কি রয়েছে, আমার রুট, কি রয়েছে আমার রুট, ঠিক তো। এবার আমি কি বলছি, একটা আমি আঁকছি কি বলতো, এইখান থেকে একটা জাইলেম আঁকছি, আমি কি আঁকছি, আমি একটা জাইলেম পাইপ আঁকছি, ঠিক তো, যেটা রুট থেকে কত দূর অবধি কানেক্টেড, যেটা রুট থেকে স্টেম হয়ে সেটা কত দূর অবধি গেছে বলতো, পাতা অবধি গেছে, ঠিক, ঠিক তো। তাহলে এই ভেতরের যে সবুজ অংশটা সেটা হচ্ছে কি জাইলেমের পাইপ, এর পাশেই ফ্লোয়েমও আছে, আমি আপাতত এখন দেখাইনি। তাহলে ভেতরটা কি আমার জাইলেমের পাইপ, ঠিক তো। জাইলেম কি করলো, এই পাইপের মাধ্যমে জল এবং খনিজ লবণকে মূল থেকে কত দূর অবধি পৌঁছাবে, পাতা অবধি পৌঁছাবে, মূল থেকে কত দূর অবধি পৌঁছাবে, পাতা অবধি পৌঁছাবে। কিন্তু এখানে দেখা গেল যে মূলের মধ্যে যে মূলরম থাকে সেগুলো হচ্ছে এইরকম, ধরো সেগুলো হচ্ছে এইরকম, তো মূলরম আছে এখানে আর জাইলেম আছে এখানে, এর মাঝখানে একটা কি রয়েছে, এর মাঝখানে একটা কি রয়েছে, একটা ফাঁকা একটা গ্যাপ তো নয়, এর মাঝখানে একটা ডিস্টেন্স রয়েছে, যে মূলরম থেকে জাইলেম অবধি একটা ডিস্টেন্স রয়েছে। আমি যদি একটু এইরকম ভাবে আঁকি তাহলে তোমাদের বুঝতে আরেকটু বেশি সুবিধা হবে, যে এইটা হচ্ছে আমার রুট, ঠিক তো, এইটা হচ্ছে আমার রুট, এইখানে রয়েছে আমার কে, জাইলেম, এখানে আমার কে রয়েছে, জাইলেমের পাইপ, জাইলেমের মনে করো এটা হচ্ছে আমার ট্র্যাকিট, আর এইখানে কে আছে বলো কত, এইখানে কে আছে, এইটা হচ্ছে আমার মূলরম, এগুলো হচ্ছে আমার রুট হেয়ার, এগুলো হচ্ছে আমার কি, রুট হেয়ার। তো বক্তব্য হচ্ছে যে জল এবং খনিজ লবণ, যে এগুলো হচ্ছে মনে করো খনিজ লবণ, আর এগুলোকে ধরে নাও কি, এগুলো হচ্ছে আমার ওয়াটার। তো জল এবং খনিজ লবণ এক্সটার্নাল এনভায়রনমেন্টে আছে, এরা রুট হেয়ার দিয়ে এন্টার করবে, এন্টার করার পরে এতটা পথ, এই যে এখান থেকে এতটা পথ যেটা আমি আঁকছি, এখনো কিন্তু জাইলেম নেই, এন্টার করার পরে এই পথটা তারা ট্রাভেল হবে, তারা অতিক্রম করার পর কাকে পাবে, জাইলেমকে পাবে, অতিক্রম করার পর জাইলেমকে পাবে। আমার কথাটা বোঝা গেল? তাইলে মাটি থেকে জল এবং খনিজ লবণ মূলরমের কোষ দ্বারা তারা শোষিত হলো, শোষিত হওয়ার পর একটা নির্দিষ্ট দূরত্ব অবধি তাদেরকে যেতে হয়, তারপরে তাকে কাকে পায়, জাইলেমকে পায়, ঠিক তো।
জাইলেমে যেই জল আর খনিজ লবণ ঢুকে যায়, জাইলেম সেটাকে ঊর্ধ্বমুখী পরিবহন করে কত দূর অব্দি নিয়ে চলে যায়, সেটাকে লিপ অব্দি নিয়ে চলে যায়, কারণ লিপ অব্দি ডিরেক্টলি কানেক্টেড। ব্যাপারটা হচ্ছে যে এই যে পথটা আমি আঁকলাম এখান থেকে এতটা, এই যে পথটা আমি আঁকলাম এই পথটা কিন্তু এখানে কিন্তু জাইলেম নেই, এখানে জাইলেম নেই। রুট হেয়ার থেকে এই পথটার মধ্যে একটা অন্য টিস্যু রয়েছে, সেই টিস্যুটাকে অতিক্রম করে তারপরে যে জাইলেমকে পায়, জাইলেমে ঢোকানোর পর তার কি হয়, আপওয়ার্ড মুভমেন্ট শুরু হয়। তাহলে এইখান থেকে এতটার যে মুভমেন্টটা সেটা কেমন হয় বলতো, হরাইজন্টাল মুভমেন্ট হয়। সেটা কি রকম হয়, হরাইজন্টাল মুভমেন্ট হয়। সেটা কি হয়, হরাইজন্টাল মুভমেন্ট হয়। এবং জাইলেমে ঢুকে যাওয়ার পর তার কি মুভমেন্ট হয়, জাইলেমে ঢুকে যাওয়ার পর তার কি হয়, আপওয়ার্ড মুভমেন্ট হয়। তার কি হয়, আপওয়ার্ড মুভমেন্ট হয়। মাথায় রাখবে কথাটা। তাহলে ফার্স্ট যে জলের যে জার্নিটা সেটা কিন্তু হরাইজন্টালি হয়, এবং সেকেন্ড যে জল এবং খনিজ লবণের জার্নিটা সেটা আপওয়ার্ড হয়। সেজন্য আমরা এই যে পুরো ট্রান্সপোর্ট প্রসেসটাকে আছে না, আমরা দুটো ভাগে ভাগ করি। যে প্রথম যে স্টেপটা আছে যেখানে কি হয়, হরাইজন্টাল কি হয়, যেখানে হরাইজন্টাল মুভমেন্ট হয়, সেই হরাইজন্টাল মুভমেন্টের পার্টটাকে আমরা হরাইজন্টাল মুভমেন্ট যেখানে হয় সেই পার্টটাকে আমরা বলি অ্যাবজর্পশন। কি বলি, অ্যাবজর্পশন অফ ওয়াটার। আর আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি প্লাস মিনারেল। ঠিক তো? এই সেকেন্ড যে পার্টটা যেখানে আপওয়ার্ড মুভমেন্ট হয়, যেখানে কি হয়, আপওয়ার্ড মুভমেন্ট হয়, সেই পার্টটাকে বলা হয় বলতো কি, সেই পার্টটাকে বলা হয় অ্যাসেন্ট অফ স্যাপ। কি বলা হয়, অ্যাসেন্ট অফ স্যাপ। খুব ভালো করে শোনো, যে এই হরাইজন্টাল মুভমেন্টের পার্টটাকে, মানে যেখানে কি হয় হরাইজন্টাল মুভমেন্ট, তাহলে কোনখান থেকে কত দূর হয়, যে রুট হেয়ার থেকে জাইলেম অবধি, রুট হেয়ার থেকে জাইলেম অবধি, এর মাঝখানে কিছু টিস্যু আছে আমি নামগুলো বলছি, রুট হেয়ার থেকে জাইলেম অবধি যে মুভমেন্টটা হয় সেই পার্টটা হচ্ছে হরাইজন্টাল মুভমেন্ট, সেটা অনুভূমিক ভাবে যায়। তারপর সেটা কি হয়, আপওয়ার্ড হয়। প্রথমে সেটা কেমন ভাবে যায়, অনুভূমিক ভাবে যায়, তারপরে সেটা কি হয়, আপওয়ার্ড হয়। তো এই অনুভূমিক ভাবে যখন যায়, এই অংশের মধ্যে কিছু টিস্যু রয়েছে, যেটা রুটের টিস্যু, গ্রাউন্ড টিস্যু, রুটের গ্রাউন্ড টিস্যু, সেটাকে ক্রস করতে হয়, তবে যে সে রুটের স্টিলিতে ঢোকে। স্টিলিতে ঢোকার পর সে জাইলেমকে পায়, জাইলেমকে পাওয়ার পর জাইলেমের মধ্যে আপওয়ার্ড মুভমেন্ট হয়। খুব ভালো করে মাথায় রাখো এই জিনিসটা, যে হরাইজন্টাল মুভমেন্ট যখন হয় সে রুটের যেটা গ্রাউন্ড টিস্যু, ঠিক তো, রুটের গ্রাউন্ড টিস্যু দিয়ে মুভ করে। কি দিয়ে মুভ করে, যে গ্রাউন্ড টিস্যু অফ রুট, যেটা কি নাম হচ্ছে গ্রাউন্ড টিস্যু অফ রুট। ঠিক তো, গ্রাউন্ড টিস্যু অফ রুট এইটা দিয়ে মুভ করে। আর অ্যাসেন্ট অফ স্যাপ যখন হয় তখন কি দিয়ে মুভ করে, থ্রু জাইলেম, থ্রু জাইলেম। এই গ্রাউন্ড টিস্যুর মধ্যে একটা জিনিস আছে, গ্রাউন্ড টিস্যুকে বাবা স্টিলের মধ্যে ধরে না, তবে এখানে স্টিলের অংশ, গ্রাউন্ড টিস্যু পার্ট লিখে দিচ্ছি যে প্লাস পার্ট অফ স্টিল, পার্ট অফ স্টিলি, মানে পেরিসাইকেলের মধ্যে দিয়ে যায় তো তাই ওটাকে বাদ দিয়ে লিখবো না আমি। গ্রাউন্ড টিস্যু আর পার্ট অফ স্টিলি আছে, এই টিস্যুটার মধ্যে দিয়ে কি করে, জল এবং খনিজ লবণ হরাইজন্টাল মুভমেন্ট করে। যেই জাইলেমে ঢুকে গেল, যেই জাইলেমকে পেয়ে গেল, তখন সে কি করে, আপওয়ার্ড মুভমেন্ট করে। তাই এই দুটোকে দুটো সেগমেন্টে ভাগ করে দিয়েছে ট্রান্সপোর্টটাকে। যে প্রথমটাকে বলা হচ্ছে হরাইজন্টাল ট্রান্সপোর্ট, ইট ইজ অলসো রেফার্ড অ্যাজ অ্যাবজর্পশন অফ ওয়াটার। আর সেকেন্ড পার্টটাকে আমরা কি বলছি, আপওয়ার্ড মুভমেন্ট, বা এটাকে আমরা কি বলছি, অ্যাসেন্ট অফ স্যাপ, যেটা কার মাধ্যমে হয়, জাইলেমের মাধ্যমে হয়। যেটা কার মাধ্যমে হয়, জাইলেমের মাধ্যমে হয়। এতদূর বোঝা গেছে? এগোবো? এতদূর বোঝা গেছে? দেখো এবারে এই সব ছেড়ে সম্পূর্ণ একটা অন্য প্রসেস পড়ছি আমরা, হ্যাঁ, যার নাম হচ্ছে ইমবাইবিশন, যেটা তোমাদের পিএসসি সিলেবাসে স্পেশাল মেনশন আছে যে ইমবাইবিশন পড়তে হবে। হ্যাঁ, তো আমি ইমবাইবিশনটা কেন আগে বলিনি, কারণ ওটা যদি আগে বলতাম তোমরা মনে রাখতে না, প্রয়োজন মনে করতে না মনে রাখার। এখন এটা আমার কাজে লাগবে, তাই এখন আমি ইমবাইবিশনটা বলছি। একটা সম্পূর্ণ মানে অন্য মানে একটা প্রসঙ্গ ছেড়ে আমি একটা প্রসেস পড়াচ্ছি যার নাম হচ্ছে কি, ইমবাইবিশন। বোঝা গেছে ইমবাইবিশন প্রসেসটা কি? দেখো আমার কথাটা একটু শুনবে। বলছে ইট ইজ এ কাইন্ড অফ স্পেশাল ডিফিউশন, ইট ইজ এ কাইন্ড অফ স্পেশাল
ডিফিউশন। বলছে এটা এক ধরনের ডিফিউশনই, যেখানে কি হয় পদার্থের অণু বেশি ঘনত্বের থেকে কোন দিকে যায়, কম ঘনত্বের দিকে যাবে। কিন্তু এর মধ্যে কিছু কি রয়েছে, বিশেষ কিছু শর্ত রয়েছে, কিছু কন্ডিশনস রয়েছে। বলছে এখানে বলছে একটা লিকুইড থাকতে হবে। কি থাকতে হবে? লিকুইড থাকতে হবে, একটা পার্টনার। আরেকটা পার্টনারকে থাকতে হবে সলিড কোলোয়েড। ঠিক তো? কোলোয়েড একটা দ্রবণের কথা পড়েছি, কিন্তু বলছি কোলোয়েডটা কি হবে, সলিড নেচারের হবে। কোলোয়েডটা কি নেচারের হবে, সলিড নেচারের হবে। এবং বলছে সলিড কোলোয়েডটাকে শুধু সলিড কোলোয়েড হলেই হবে না, বলছে সলিড কোলোয়েডটাকে কি হতে হবে, হাইড্রোফিলিক হতে হবে। কি হতে হবে, এই সলিড কোলোয়েডটাকে হাইড্রোফিলিক হতে হবে। আমি তিনটির কথা বললাম, যেখানে স্পেশাল কাইন্ড অফ ডিফিউশন, যেখানে একটা লিকুইড পার্টনার থাকবে আর একটা কি থাকবে, সলিড কোলোয়েড থাকবে। এখানেই শেষ নয়, আরো শর্ত আছে। বলছে সলিড কোলোয়েডটাকে হাইড্রোফিলিক হতে হবে, মানে জলকে আকর্ষণ করার ক্ষমতা থাকতে হবে। সে যদি হাইড্রোফোবিক হয় তাহলে তাকে আমি ইয়ের মধ্যে ফেলবো না, মানে আমি ইমবাইবিশন বলবো না, তাকে অন্য কিছু বলবো। ঠিক তো? তো এই যে সলিড কোলোয়েড, মানে সলিড কোলোয়েড আমি লিখে দিচ্ছি, যেখানে সলিড পার্টিকেলই থাকে, অন্য কিছু না, সলিড পার্টিকেল থাকে যেগুলো কোলোয়েড নেচারের, যেটার মধ্যে টিন্ডাল ইফেক্ট দেখতে পাবো, যেগুলো কোলোয়েড নেচারের, পুরোপুরি ভাবে সেটা দ্রবীভূত নয়, এটা সলিড নেচারের। কি নাম? এটা সলিড নেচারের। ঠিক তো? তো কি বলছে, এই যে লিকুইডটা আছে না, এই লিকুইডটাকে আমরা এখানে ধরে নিই কার কথা, ওয়াটারের কথা। কার ধরে নিই? ওয়াটার। অ্যালকোহলও হতে পারে, ইথারও হতে পারে, কিন্তু এগুলোকে আমরা ধরছি না, লিকুইড মানে এখানে ওয়াটার ধরবো। আর আমরা এখানে সলিড কোলোয়েড বলতে আমরা প্ল্যান্টদের ক্ষেত্রে কাকে বুঝবো, যে আমরা এখানে সলিড কোলোয়েড বলতে এখানে বুঝবো কাকে বলতো, সেলুলোজকে বুঝবো, পেকটিনকে বুঝবো। এগুলো দেখো সব সেল ওয়াল মেটেরিয়াল বটে কিনা। সেলুলোজকে বুঝবো, এখানে কাকে বুঝবো, পেকটিনকে বুঝবো, আমরা লিগনিনকে বুঝবো। এগুলো সব হচ্ছে দেখো ওয়াল মেটেরিয়াল। এই দুটো হচ্ছে প্রাইমারি ওয়াল আর এটা হচ্ছে আমার সেকেন্ডারি ওয়াল মেটেরিয়াল। এগুলো বলছে কোলোয়েড নেচারের, এগুলো হচ্ছে কোলোয়েড নেচারের। আর এইটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, এগুলো হচ্ছে কোলোয়েড নেচারের। আর লিকুইড বলতে আমরা এখানে ওয়াটারকে বুঝবো। এবার বলছে এই দুটো পার্টনার কি করবে। বলছে আমরা দেখবো যে সলিড কোলোয়েডটা একটা টেন্ডেন্সি দেখাবে। কিসের টেন্ডেন্সি দেখাবে? সে নাকি ওয়াটারকে অ্যাবজর্ব করতে পারে, সে নাকি ওয়াটারকে কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। তাহলে ইমবাইবিশনে কি বলছে, যে ইমবাইবিশন হচ্ছে এমন একটা টাইপের একটা ফেনোমেনন যেখানে দুটো পার্টনার আছে, একটা সলিড কোলোয়েড, একটা লিকুইড। এবারে কি দেখতে পাবো, যে সলিড কোলোয়েডটা কি করবে, লিকুইডটাকে কি করতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে। সলিড কোলোয়েডটার কি ক্ষমতা থাকবে, যে লিকুইডটাকে অ্যাবজর্ব করবে। এবং অ্যাবজর্ব করার সাথে সাথে এই সলিড কোলোয়েডটা কি করবে, ভলিউম ইনক্রিজ করবে। কি করবে? ইনক্রিজড ইন ভলিউম, তার আয়তন বাড়বে। কার আয়তন বাড়বে? সলিড কোলোয়েডের আয়তন বাড়বে, ডিউ টু অ্যাবজর্পশন অফ লিকুইড, ডিউ টু অ্যাবজর্পশন অফ লিকুইড। বোঝা গেল? খুব সিম্পল ভাষায় বললাম আমি, ডিউ টু অ্যাবজর্পশন অফ লিকুইড। বোঝা গেল? চলো এবারে দেখো দুটো টার্ম আছে, এই দুটো টার্মকে আমাদের শিখে নিতে হবে। বলছে এখানে যে লিকুইড পার্টনারটা যেটা আছে না, লিকুইড পার্টনারটাকে আমি নামে ডাকবো ইমবাইবেট। কি নামে ডাকবো? ইমবাইবেট। আর যেখানে এই সলিড কোলোয়েডটা আছে তাকে আমি কি নামে ডাকবো বলতো? সলিড কোলোয়েডটাকে নামে ডাকবো আমরা ইমবাইব্যান্ট। কি নামে ডাকবো? এইটাতে লিখে দিচ্ছিলাম, সলিড কোলোয়েডটাকে নামবো ইমবাইব্যান্ট। ঠিক তো? তাইলে আমি একটু এখন ডেসক্রাইব করি, তাইলে বলবো যে ইমবাইবিশন ইজ এ ফেনোমেনন অফ অ্যাবজর্পশন, ঠিক তো, বিটুইন ইমবাইবেট এন্ড ইমবাইব্যান্ট। ইমবাইব্যান্ট আর ইমবাইবেট এরা একে অপরকে অ্যাবজর্ব করে। আরো স্পেসিফিক্যালি বলবো না, একে অপরকে অ্যাবজর্ব করে না। এখানে যদি ইমবাইব্যান্ট, সে ইমবাইবেটকে অ্যাবজর্ব করে, মানে সলিড কোলোয়েড অ্যাবজর্বস দ্য লিকুইড পোরশন। ঠিক তো? অ্যাবজর্বস দ্য লিকুইড পোরশন। ঠিক তো? এই ঘটনাটার নাম হচ্ছে ইমবাইবিশন। তো এবার বলছে যে যখন এই সলিড কোলোয়েডটা ভলিউমে ইনক্রিজ হয়, মানে তার আয়তন বৃদ্ধি হয়, এই সলিড কোলোয়েডটার কি হয়, সলিড কোলোয়েডটার মধ্যে একটা প্রেসার জেনারেট হয়। কি জেনারেট হয়? একটা প্রেসার ডেভেলপ হয় বা জেনারেট হয়, যাই লিখি। এই প্রেসারটার নাম হচ্ছে আইপি বা ইমবাইবিশনাল প্রেসার। কি বলবো? ইমবাইবিশনাল
প্রেসার। কেন এটা আমি তোমাদেরকে বলতে গেলাম, কারণ ইমবাইবিশনের স্পেশাল মেনশন আছে বাবা, তাই এটা আমাদেরকে একটু শিখে নিতে হবে। এটার নাম হচ্ছে ইমবাইবেশনাল প্রেসার বা আইপি। এবারে দেখো যে আগেকার দিনে, এটা একটি গল্প আছে যে আগেকার দিনে যে বড় বড় পাথর থাকতো না, রক থাকতো, ঠিক তো, রক গুলোকে ভাঙার জন্য ওই ছেনি হাতুড়ি তো ব্যবহার করতোই, কিন্তু তারা বেশ বুদ্ধিমান ছিল, জানো তো। তারা কি করতো, এই রক গুলোকে স্প্লিট করার জন্য না, রক গুলোকে স্প্লিট করার জন্য এই ইমবাইবিশনের টেকনিকটাকে, মানে ইমবাইবিশনের যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটাকে কাজে লাগাতো। মানে মোদ্দা কথা, তারা কাকে কাজে লাগাতো জানো, এই ইমবাইবিশনাল প্রেসারকে কাজে লাগাতো। কি করতো, তারা কিছু সিড নিত, তারা কি নিত, কিছু সিড নিত, সেই সিডটাকে জলে ভিজিয়ে দিত সামান্য, এবং জলে ভিজিয়ে ওই যে পাথরের যে ফাটলগুলো আছে, ক্রেভিসেস, রক ক্রেভিসেস যেগুলো আছে, সেই ফাটলের মধ্যে সেই বীজগুলোকে কি করে দিত, ঢুকিয়ে দিত, আর জল ঢেলে দিত, ঠিক তো। কিংবা এমনও করতো, কাঠ নিত, কাঠ, সিম্পল কাঠ, ছোট ছোট কাঠের টুকরো টুকরো খণ্ড করতো, সেই কাঠগুলোকে ভেতরে ঢুকিয়ে দিত ওই ফাটলের মাঝখানে, আর সের মধ্যে জল ঢেলে দিত। কাঠগুলো কি করতো, জলটাকে অ্যাবজর্ব করতো, এবং কাঠগুলো ফুলতো। কিসের জন্য ফুলতো, ইমবাইবিশনাল প্রেসারের জন্য ফুলতো, কারণ কাঠগুলো এখানে সলিড কলোয়েড, আর জলটা হচ্ছে আমার লিকুইডটা, অ্যাবজর্ব করার জন্য কাঠগুলো কি হয়ে যেত, ফুলে যেত, বা সিডগুলো কি হয়ে যেত, ছোলাকে ঢুকিয়ে দিল, মানে সিডগুলো ফুলে গেল। তো সেই প্রেসারে কি হয়ে যেত, পাথরটা ফেটে যেত। চিনি হাতুড়ি দিয়ে অত কষ্ট করে লাভ নেই, আমরা কি করি, কিছু একটা ন্যাচারাল টেকনিক দিয়ে আমরা কি করি, এটাকে আমরা মানে পাথরটাকে ভাঙবো, ঠিক তো। তো এইভাবে আগেকার দিনে পাথর ভাঙা হতো। এবার তোমাদেরকে আমি বলে দিই যে দেখো যে কোন সলিড কলোয়েডের অ্যাবজর্পশন ক্যাপাসিটি সবথেকে বেশি। বলছে যদি প্রোটিন জাতীয় সলিড কলোয়েডটা হয়, মানে আমি একদম সিম্পলি বলে দিচ্ছি বাবা, এত হেয়ালি না করে, যে সিড কি করে, নরমালি কি করে, এরকম ইমবাইবিশন দেখায়। সিড নরমালি এরকম কি করে, ইমবাইবিশনটা দেখায়। আমরা দেখবে আগে রাত্রেবেলায় কি করি, একটু জলের মধ্যে ছোলা দিয়ে দিই, জলের মধ্যে আমন্ড দিয়ে দিই, জলের মধ্যে বাদাম দিয়ে দিই, সকালবেলায় বাদাম ছোলা এগুলো বেশ ফুলে যায়, আমরা খেয়ে নিই। এই পদ্ধতিটা কিন্তু ডিফিউশন নয়, এই পদ্ধতিটা কিন্তু ইমবাইবিশন। সেখানে কি হয়, অ্যাবজর্পশন হয়। কার হয়, অ্যাবজর্পশন, একটা অ্যাট্রাকশন হয়, ওয়াটারের অ্যাট্রাকশন হয়, কার দ্বারা, ওই সলিড কলোয়েডের দ্বারা, ঠিক তো। এবার বলছে সিডটা যদি প্রোটিন হয় না, সিডটা যদি কি নির্মিত হয়, প্রোটিন নির্মিত হয়, মানে যদি আমন্ড হয়, যদি কি হয়, গ্রাউন্ড নাট হয়, মানে কি হয়, যদি বাদাম হয়, তো প্রোটিনের বলছি ইমবাইবিশনের ক্যাপাসিটি হচ্ছে হাইয়েস্ট। প্রোটিনের ইমবাইবিশন ক্যাপাসিটি বলছে হাইয়েস্ট, ঠিক তো। এবং সবথেকে কম ইমবাইবিশন ক্যাপাসিটি কার বলতো, সেলুলোজ। সেলুলোজ বলছে সবথেকে কম ইমবাইবিশন হয়, এর হচ্ছে লোয়েস্ট, এর হচ্ছে লোয়েস্ট। কোন সেলুলোজ ম্যাটেরিয়াল যদি থাকে, খুব কম পরিমাণ জলকে কি করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। তোমাকে এই দুটো শুধু মাথায় রাখতে হবে। যদি প্রোটিন জাতীয় সিড হয়, যেমন আমন্ড হয়, যদি পিনাট হয়, যদি গ্রাউন্ড নাট হয়, এরা সবথেকে বেশি কি করে, ওয়াটারকে অ্যাবজর্ব করে, সেই জন্য এদের সকালবেলায় সোয়েলিংটা সবথেকে বেশি দেখতে পাও, সবথেকে বেশি এরা ফলে। যদি কোনো কার্বোহাইড্রেট ম্যাটেরিয়াল হয়, তার কি বলছে, তার ইমবাইবিশনের ক্যাপাসিটি কম, আর তার মধ্যে যদি সেলুলোজ হয়ে যায়, এটা বলছে লোয়েস্ট, এটা হচ্ছে লোয়েস্ট, সবথেকে কম, ঠিক তো আছে। তুমি বলো তো, যদি আমরা চালকে দিই, চালের মধ্যে কি থাকে, নরমালি স্টার্চ থাকে। আচ্ছা, চাল কি এরকম ফুলে যায়, দেখেছো, জলের মধ্যে চাল ফেলে দিলে, তুমি রাতের পর রাত ভিজিয়ে দাও, দেখো চাল দেখবে অতটা ফোলে না, চাল কিন্তু অতটা ফোলে না, কারণ এরও কি বলছি, ইমবাইবিশন লো, এরও ইমবাইবিশন কি আছে, এরও ইমবাইবিশন ক্যাপাসিটি লো। কিন্তু প্রোটিনকে তুমি ডালকে দিয়ে দাও, দেখবে ডাল কিন্তু ফুলে যায়, বেশ সুন্দর ফুলে যায়, অনেকটা বেশি ফুলে যায়, কারণ প্রোটিনের কি বলছি, ইমবাইবিশন পাওয়ারটা অনেক বেশি। শেষ, আমার ইমবাইবিশনের গল্প শেষ, বোঝা গেছে। ইমবাইবিশন আমি শেষ করে ফেললাম, এটা একটা আলাদা টপিক ছিল, আমার এখন কাজে লাগবে এরপর। বোঝা গেছে এত দূর অব্দি, ক্লিয়ার? হ্যাঁ, ঠিক তো। কারো কোনো কোশ্চেন থাকলে করে নাও, ইমবাইবিশনে যেন কেউ না আটকাও, ঠিক তো। পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে ইমবাইবিশন, আমার মনে যা প্রশ্ন আসার মোটামুটি আমি সমস্ত কিছুগুলোকে কভার করে দিয়েছি, এর বাইরে ইমবাইবিশনে আর প্রশ্ন আসার কথা নয়, হয়েছে। চলো
এবার আমরা আবার ওই পুরনো জায়গাটাতে ফিরে আসি, যে হরাইজন্টাল মুভমেন্ট এবং আপওয়ার্ড মুভমেন্ট। হরাইজন্টাল মুভমেন্টটাকে আমরা কি বলি? অ্যাবজর্পশন অফ ওয়াটার, যেখানে কি হয়, জল এবং খনিজ লবণ গ্রাউন্ড টিস্যু অফ দ্য রুট এবং কিছুটা স্টিলের কিছুটা অংশকে অতিক্রম করে, তারপরে সে কোথায় আসে? জাইলেমে আসে, এবং জাইলেমের মধ্যে ঢুকে সে আপওয়ার্ড মুভমেন্ট করে, সেইটাকে আমরা অ্যাসেন্ট অফ স্যাপ নামে ডাকি। ঠিক তো? তো আমরা শিখবো যে রুটের যে টিস্যু সিস্টেমটা আছে, তোমরা জানো সবাই, আমি তবুও একটা ছবির মাধ্যমে এখানে দেখাবো। আমি ছবিটা করে রেখেছি, সেই ছবিটা তা আমরা দেখবো। এখানে যদিও ছবিটা পুরোপুরি নেই, আমরা তবু এখানে একটু দেখবো যে রুটের টিস্যু সিস্টেমটা কেমন আছে। হ্যাঁ, আমি আমার মতন করেও আঁকবো, একটু দেখে নাও। দেখা যাচ্ছে? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? দেখো, ওকে, চলো, ওকে, দেখো তাহলে ফার্স্ট এই যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারটার যে সেলগুলো রয়েছে, এই লেয়ারটাকে আমরা কি লেয়ার বলি? সেলগুলোকে পরে বলছি। এই লেয়ারটাকে আমরা কি লেয়ার বলি? আমরা এটাকে এপিডার্মিস বলি। কি বলি আমরা? এপিডার্মিস। দেখো, এই রুটের ক্ষেত্রে না এপিডার্মিসটার একটা বিশেষ টার্মিনোলজি আছে। এই এপিডার্মিসটাকে কি বলা হয়? এপিব্লেমা বলা হয়। কি বলা হয় রুটের ক্ষেত্রে? এপিব্লেমা। কারণ এই এপিডার্মিসের মধ্যে নাকি জীবনে কোনোদিন কোনো প্লাস্টিড থাকে না, অ্যামাইলোপ্লাস্টও থাকে না। ঠিক তো? তো সেই জন্য এটাকে আমরা কি ইউজ করি? এপিব্লেমা ইউজ করি। ঠিক তো? তো এই এপিব্লেমাল সেলগুলোই কি তৈরি করতে পারে? রুট হেয়ার তৈরি করতে পারে। এদেরকে ট্রাইকোম বলা হয়। কি তৈরি করতে পারে? এই এপিব্লেমাস সেলগুলোই কি করতে পারে? রুট হেয়ার তৈরি করতে পারে। রুট হেয়ার কোনো আলাদা সেল নয়, ইট ইজ দ্য এক্সটেনশন অফ দ্য এপিব্লেমাল সেল। মনে করো এই একটা এপিব্লেমার কোষ আছে, আর এখানে আরেকটা এপিব্লেমার কোষ আছে। এই এপিব্লেমার কোষটা এক্সটেন্ড হয়ে কি তৈরি করেছে? রুট হেয়ার তৈরি করে দিয়েছে। ঠিক তো? তার পাশেরটা হয়তো আবার রুট হেয়ার তৈরি করতে পারেনি, তার পাশে তো পরপর দুটো আবার কি তৈরি করে দিয়েছে? রুট হেয়ার তৈরি করে দিয়েছে। কি তৈরি করেছে? আবার রুট হেয়ার তৈরি করেছে। আমার কথাটা বোঝা গেল? তো এপিব্লেমাস সেলগুলোই এক্সটেনশন হয়ে কি তৈরি করে? এক্সটেন্ড হয়ে রুট হেয়ার তৈরি করে। তাহলে ফার্স্ট লেয়ারটা, ঠিক তো, সেই লেয়ারটার কি নাম? এপিব্লেমা। এবার এপিব্লেমা থেকে কে বাইরে দিকে বেরিয়ে আছে, ব্রাশের মতন বেরিয়ে আছে? কে? রুট হেয়ার। কে বেরিয়ে আছে? রুট হেয়ার। মাথায় রাখবে, কে বেরিয়ে আছে বাইরে দিকে? রুট হেয়ার। তাহলে জল এবং খনিজ লবণ সবার প্রথমে কাকে টাচ করে বলো তো? রুট হেয়ারকে। সে এতটা এন্টারই করতে পারে না, মানে এগুলো এত ঘন সন্নিবিষ্ট, একদম এইরকম থাকে রুট হেয়ার গুলো, একদম এইরকম। আর জল আর খনিজ লবণ এইরকম জায়গায় পড়ে আছে। তাহলে তারা কাকে টাচ করে বলো? সবার প্রথমে রুট হেয়ারকে টাচ করে, ভেতর দিকে ঢুকতেই পারে না। বলবো পরে। ঠিক তো? আমি আগে লেয়ার গুলো পড়িয়ে নিই। হয়েছে? তাহলে ফার্স্ট লেয়ারটার নাম হচ্ছে এপিব্লেমা। সেই এপিব্লেমারই এক্সটেন্ডেড পার্টটার নাম হচ্ছে আমরা রুট হেয়ার দিই। এরপরে যেই দেখো, এই যে রাউন্ডেড সেলস গুলো দেখছো, যার মধ্যে ইন্টারসেলুলার স্পেস রয়েছে, এই পুরো যে লেয়ারটা রয়েছে 8 to 10 লেয়ার্স এর থাকে, এটার নাম হচ্ছে কি? কর্টেক্স। এটার নাম হচ্ছে কি? কর্টেক্স। হয়ে গেছে? কর্টেক্স এর পর যে লেয়ারটা থাকে, এই লেয়ারটার নাম হচ্ছে, এই লেয়ারটা যেটা আমি এখন আঁকছি, দেখতে পাচ্ছ আশা করি, এই লেয়ারটার নাম হচ্ছে কি বলতো? এন্ডোডার্মিস। কি নাম? এন্ডোডার্মিস। এই এন্ডোডার্মিস হচ্ছে না এক্সট্রা স্টিলির অংশ না ইন্ট্রাস্টিলির অংশ। অনেকে বলে যে এটা স্টিলিরই পার্ট, কিন্তু না, এটা বেশিরভাগ সায়েন্টিস্ট বলেছে ইট ইজ নট দ্য পার্ট অফ এক্সট্রা স্টিলি, নট দ্য পার্ট অফ ইন্ট্রাস্টিলি। ইট ইজ দ্য ডিলিমিটিং লেয়ার হুইচ টেলস যে এর পর থেকে কি স্টিলি শুরু, আর এর বাইরে কি আছে? এক্সট্রা স্টিলি রয়েছে। এর বাইরে হচ্ছে এই যে এপিব্লেমা, কর্টেক্স, এগুলো স্টিলির অংশ নয়। ঠিক তো? এন্ডোডার্মিসও স্টিলির অংশ নয়, কিন্তু এন্ডোডার্মিসের পরে ভেতরের অংশ থেকে আমরা কি পাবো? স্টিলি পাবো। তো আমরা স্টিলির মধ্যে কি কি পাই? তোমরা অ্যানাটমি পড়েছো আশা করি, জানি। এর ভেতরে আরেকটা লেয়ার থাকে, যেটা এরা আঁকেনি, কেন আঁকেনি জানি না, যাই হোক আমি এঁকে দিচ্ছি। এর ভেতরে একটা লেয়ার থাকে যার নাম হচ্ছে কি বলতো? পেরিসাইকেল। যার নাম হচ্ছে পেরিসাইকেল। যার নাম হচ্ছে পেরিসাইকেল। পেরিসাইকেল কিন্তু পার্ট অফ স্টিলি। পেরিসাইকেলের পরে কি থাকে? জাইলেম থাকে। এইরকম এইরকম জাইলেম থাকে, জাইলেমের ভেসেলস গুলো থাকে। আর জাইলেমের পাশে কি থাকে? ফ্লোয়েম থাকে। কারণ আমরা জানি রুটে কি থাকে, যে ভাস্কুলার বান্ডিলের রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায়। ঠিক তো? তারা কনজয়েন্ট থাকে না, পাশাপাশি থাকে না, চিটিয়ে থাকে না। ঠিক তো? কনজয়েন্ট না, তাদের রেডিয়াল অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায়, তারা ছাড়া ছাড়া থাকে। ঠিক তো? হয়েছে? এই জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কে থাকে? মেডুলারি রে থাকে। আর এই মাঝখানে কি থাকে? পিদ বা মেডুলা থাকে। তাইলে এই যে মেডুলা, মেডুলারি রে, মানে পিত রে, জাইলেম, ফ্লোয়েম, পেরিসাইকেল, এই টিস্যুগুলো নিয়ে কি তৈরি করে? স্টিলি তৈরি করে। এন্ডোডার্মিস না স্টিলির অংশ সে নয়,
ঠিক তো? এবার তাহলে তুমি বলবে এটা কি এক্সট্রা স্টিলির অংশ? হ্যাঁ, তুমি বলতে পারো যে এন্ডোডার্মিস হচ্ছে স্টিলির বাইরের অংশ। কিন্তু ওরা কি বলছে যে এন্ডোডার্মিস ইজ দ্য রিজিয়ন, যে তোমাকে বলে দেয় যে এরপর থেকে স্টিলি শুরু, এর বাইরে স্টিলি নেই। ঠিক তো? তাহলে এক্সট্রা স্টিলি এটাকে আমরা কি বলছি? এক্সট্রা স্টিলি রিজিয়ন। আর এটাকে আমরা কি বলছি? ইন্ট্রাস্টিলি রিজিয়ন বা ইন্টারস্টিলার রিজিয়ন, যেটাকে নাম যায় ইন্ট্রাস্টিলি রিজিয়নই নাম দিলাম। ইন্ট্রাস্টিলির মধ্যে আমরা কোনটাকে পড়ছি? আসলে স্টিলিটাকে আমরা এখন ইন্ট্রাস্টিলি হিসাবে ব্যাখ্যা করছি। আর এক্সট্রাস্টিলি মানে হচ্ছে স্টিলির বাইরের অংশ। এর মাঝখানে একটা লেয়ার আছে যার নাম হচ্ছে এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসকে বাদ দেওয়ার পেছনে না অনেক কারণ রয়েছে। এ না একটু অন্যরকম বিহেভ করে, এর আচার আচরণ একটু অন্যরকম বাকি লেয়ার গুলোর থেকে। হ্যাঁ, একটু স্পেশাল লেয়ার হয়েছে। এ হচ্ছে একটু স্পেশাল লেয়ার, নাম হচ্ছে এন্ডোডার্মিস। বোঝা গেল? আমরা কার কথা পড়ছি? রুটের অ্যানাটমির কথা পড়ছি। তাহলে দেখো এবার আমি আঁকবো যে জল এবং খনিজ লবণ। দেখো জল এবং খনিজ লবণ এইখানে আছে, এটা রুট হেয়ার দিয়ে ঢুকবে, কটেক্স এর মধ্যে ঢুকবে, কর্টিক্যাল সেলগুলোকে পাস করবে, এন্ডোডার্মিসকে পাস করবে, পেরিসাইকেলকে পাস করবে, তারপর সে জাইলেমে যাবে। তাহলে এই যে রুট হেয়ার টু পেরিসাইকেল, এই যে বলছে কি যে রুট হেয়ার সেল থেকে কোনখানে গেল? পেরিসাইকেলে গেল, পেরিসাইকেল অবধি গেল, তারপর সে কোনখানে এন্ট্রি নিল? জাইলেমে এন্ট্রি নিল। এই এত দূর পথটা হচ্ছে কি বলতো? হরাইজন্টাল। এটা হচ্ছে হরাইজন্টাল পাথ। ঠিক তো? যেই জাইলেমে ঢুকে গেল, জাইলেম থেকে সে কত দূর অবধি যাবে? লিফ অবধি যাবে। এই পার্টটা হচ্ছে তার কি? আপওয়ার্ড। এটা হচ্ছে তার আপওয়ার্ড, বা এটাকে আমি বলতে পারি তার ভার্টিক্যাল পাথ। এটাকে বলতে পারি তার ভার্টিক্যাল পাথ। বোঝা গেছে আমার কথাটা? তাহলে ওইটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। তো আমাদেরকে পড়তে হবে যে যে এই হরাইজন্টাল পাথটা কেমন ভাবে অতিক্রম করে, এবং তারপরে আমাদেরকে এটাও পড়তে হবে যে আপওয়ার্ড মুভমেন্টটা কেমন ভাবে অতিক্রম করে। বোঝা গেছে? বোঝা গেছে? আজকে কি এখানে স্টপ করব? আমি এই দুটোকে একটাও শুরু করলে আজকে আমি শেষ করতে পারবো না। তো এটা যদি বুঝে পড়তে চাও একটু সময় লাগবে। শুধু আমি একটা জিনিস বলে আজকে আমি শেষ করছি। ঠিক তো? দেখো আমি এখানে একটা রুট হেয়ার সেলের ছবি ডাউনলোড করে রেখেছিলাম, আমি এটা তোমাদেরকে একটু দেখাবো। ঠিক আছে? দেখো না, দেখো আমি আঁকবই, আঁকা ছবি ভালো হবে হয়তো, মানে দেখতে খারাপ হবে কিন্তু বুঝতে সুবিধা হবে। দেখো কি বলছে। তাহলে আমি তোমাদেরকে কি বললাম যে এই যে রুটের মধ্যে যে এই যে এপিব্লেমাস সেলগুলো, সেগুলোই এক্সটেন্ড হয়ে কি তৈরি করেছে? রুট হেয়ার তৈরি করেছে। আমি বললাম এই রুট হেয়ারগুলো একদম কম্প্যাক্টলি সেট, দে আর ডেন্সলি অ্যারেঞ্জ। মানে তুমি এই যে এইখান থেকে এতটা গ্যাপ দেখতে পাচ্ছ না, এই যে এইখান থেকে এতটা তুমি গ্যাপ দেখতে পাচ্ছ, এই যে এতটা গ্যাপ, এইরকম গ্যাপ কিন্তু জল বা খনিজ লবণ কেউই ভালো করে খুঁজে পায় না, জানো তো? এই গ্যাপটা খুব কম, একদম একদম ব্রিসেলের মতন অ্যারেঞ্জ তারা, একদম ব্রিসেলের মতন, একদম ঘনসন্নিবেশিত। আর জল আর খনিজ লবণ কোনখানে আছে? জল আর খনিজ লবণ তারা এখানে আছে। তো তারা বেশিরভাগ সময়ই কি করে বলতো? তারা টাচ করতে পারে বা কন্ট্যাক্টে আসে কথায় রুট হেয়ার সেলের একদম টিপ পোর্শনটা। রুট হেয়ার সেলের একদম যে একদম মাথার যে টিপটা আছে, এই যে আমি এই অংশটা দেখাচ্ছি, শুধুমাত্র এই অংশটার সাথে তাদের কন্ট্যাক্ট হয়। এই অংশটার সাথে আরেকটা রুট হেয়ার মিশে আছে, আরেকটা রুট হেয়ার মিশে আছে, আরেকটা রুট হেয়ার মিশে, তাই না? এই অংশটাকে তারা টাচ করতে পারে না, এই অংশগুলোকে তারা কি করতে পারে না? টাচ করতেই পারে না, কন্ট্যাক্টে আসতে পারে না। তারা কোন জায়গাটাকে শুধু কন্ট্যাক্টে আনে, কোন জায়গাটার সাথে কন্ট্যাক্টে আসে? শুধু একদম টিপ পোর্শন অফ দ্য রুট হেয়ার সেল। কোনটার সাথে আসে আমি একদম লিখে দিচ্ছি কোনখানে, যে প্রথম তারা কোন জায়গায় টিপ পোর্শন, কোনখানে? টিপ পোর্শন অফ রুট হেয়ার সেল। রুট হেয়ার সেলের একদম টিপ পোর্শনে তারা কি হয়? আসে। ঠিক তো? তারা এটার সাথেই কি হয়? টাচে আসে বা কন্ট্যাক্টে আসে, এটার সাথেই তারা কন্ট্যাক্টে আসে। বাকিগুলো এত ডেন্সলি অ্যারেঞ্জ তারা সাইড ওয়াল গুলোর সাথে কোনো রকম ভাবে কন্ট্যাক্টই আসতে পারে না। এবার কি বলছে দেখো, বলছে যে রুট হেয়ার তো প্ল্যান্ট সেল, তো এই প্ল্যান্ট সেলটা যদি আমি একটা রুট হেয়ারকে আঁকি, মনে করো এই একটা এপিব্লেমাস সেল, যে এইভাবে রুট হেয়ার তৈরি করেছে, যে এইভাবে রুট হেয়ার তৈরি করেছে। তো আমি আঁকছি কেমন দেখো, যে এই দেখো এইটা হচ্ছে এর
এইটা হচ্ছে এর সেল ওয়াল। দেখো এখানে এটাই লেখা আছে, ভালো করে দেখো। দেখো এইটাকে কি লেখা আছে? সেল ওয়াল। আর ভেতরেরটাকে লিখেছে প্লাজমা মেমব্রেন। আমিও সেটাই দেখাতে চাইছি, যে আমি কি লিখছি, কালোটা হচ্ছে আমাদের কি সেল ওয়াল, আর এই ব্লুটা হচ্ছে আমার কি প্লাজমা মেমব্রেন। ছোট করে পিএম লিখলাম, ঠিক আছে? তো এবারে জল এবং খনিজ লবণ শুধুমাত্র এই টিপটাতে আছে, একদম মাথার অংশটাই আছে। এখানে জল মনে করো আর খনিজ লবণ আছে, জল এবং খনিজ লবণ। তো এটা রুট হেয়ারের শুধুমাত্র টিপ পোর্শনটাকেই সে কন্ট্যাক্টে পায়, বাকি অংশটাকে সে পাই না। তো কি হয়, কি হয় গল্পটা মন দিয়ে শোনো। বলছে যে প্রথম যে প্রসেসটা হয়, সেই প্রসেসটার নাম হচ্ছে ইমবাইবিশন। কি হয় নাকি, ফার্স্ট যে প্রসেসটা, এটা একদম ফার্স্ট, একদম মানে ইনিশিয়াল স্টেপ, ইট ইজ দ্য ফার্স্ট স্টেপ, ঠিক তো? ফার্স্ট স্টেপ ইন অ্যাবজর্পশন প্রসেস, ঠিক তো? সেই প্রসেসটার নাম হচ্ছে ইমবাইবিশন। কি হয়? ইমবাইবিশন। কোনখানে হয় ইমবাইবিশনটা? এই যে রুট হেয়ার সেল যেটা আছে না, রুট হেয়ার সেলের যে টিপ পোর্শন আছে, সেই টিপের যেটা সেল ওয়াল আছে, সেই সেল ওয়ালটার সাথে কি হয়, জল, ওয়াটার এবং মিনারেলের কি হয়, ইমবাইবিশন হয়। বিশেষ করে কার হয়? ওয়াটারের ইমবাইবিশন। সেল ওয়ালটার সাথে কি হয়, ইমবাইবিশন হয়। সেল ওয়ালটা হচ্ছে এখানে আমাদের কি বলতো, ওই যে আগের পড়ানোটা হচ্ছে সলিড কোলয়েডটা, এবং এই লিকুইডটা হচ্ছে আমার কোনটা, ওয়াটারটা। লিকুইডটা হচ্ছে আমার কোনটা, আচ্ছা তোমরা এটা অসুবিধা হচ্ছে, এখন মিনারেলটাকে মুছে দাও, মিনারেলটার জন্য আমরা অন্য পদ্ধতি করব। জলটা কি হলো, সবার প্রথমে সেল ওয়ালে কি হয়, যে ওই যে সেল ওয়ালটা তার কন্ট্যাক্টে আসে, এবং যে ফার্স্ট যে প্রসেসটা, তার নাম হচ্ছে ইমবাইবিশন। তাহলে দেখো যে জলটা কি হলো, এটা যদিও ফার্স্ট প্রসেস আমি বলছি, তাহলে জলটা এখানে চলে এলো। এরপরে এই জলটা আস্তে আস্তে সিম্পল ডিফিউশন হয়ে পুরো সেল ওয়ালটাই, এই জলটার কনসেন্ট্রেশনটা কি হয়, সেম হয়। এরপর সে কি একদম টিপটাই প্রথমে টাচ হলো, ইমবাইবিশন হলো। তারপরে কি হলো, সেকেন্ড স্টেপ কি হলো, তার সেল ওয়ালের প্রতিটা পার্টে, এই যে যতটা কালো অংশ আমি যতটা এঁকেছি, এই পুরো সেল ওয়ালটাতে জলের কি হয়, কনসেন্ট্রেশন সেম হয়। জলের অণুগুলো চারিদিকে সমভাবে ছড়িয়ে পড়ে। তাহলে সেকেন্ড যে প্রসেসটা, তার নাম কি হচ্ছে, সেকেন্ড প্রসেসটার নাম হচ্ছে কি, ডিফিউশন। কি রকমের ডিফিউশন? সিম্পল ডিফিউশন। কি নাম? ডিফিউশন, সিম্পল ডিফিউশন। কি ডিফিউশন হয়? সিম্পল ডিফিউশন হয়। কার হয়? কার হয় সিম্পল ডিফিউশন? ওয়াটারের হয়। কি হয়? থ্রু আউট দা সেল ওয়াল, পুরো সেল ওয়ালকে জুড়ে তার কি হয়, তার সিম্পল ডিফিউশন হয়। পুরো সেল ওয়ালকে জুড়ে তার কি হয়, সিম্পল ডিফিউশন হয়, ঠিক তো? এরপরে এই জলটা প্লাজমা মেমব্রেনের ভেতরে, মানে প্লাজমা মেমব্রেনকে ক্রস করে এটার যেটা সাইটোপ্লাজম, তার মধ্যে প্রবেশ করে। কিন্তু বাবা এইরকম প্রবেশ করে না, এর আগে আরেকটা জিনিস ঘটে। এর আগে বলছে কে ঢুকে যায় জানো তো? মিনারেল ঢুকে যায়। জলটা রেডি করলো, জলটা সেল ওয়ালে চলে এলো, ঠিক তো? সেল ওয়ালের প্রথমে টিপটাই এলো, প্রথমে কোন অংশটা এলো সেল ওয়ালের, প্রথমে সেল ওয়ালের কোনখানে এলো, একদম টিপে এলো, সেল ওয়ালের টিপে এলো। তারপরে পুরো সেল ওয়ালে তার কনসেন্ট্রেশনটা থ্রু আউট দ্য সেল ওয়ালে সে জলটা ছড়িয়ে পড়লো। কিন্তু জলটা প্লাজমা মেমব্রেনকে ক্রস করতে পারে না, কারণ প্লাজমা মেমব্রেন হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। এখানে অসমোসিসের নীতি লাগে। কার নীতি লাগে এখানে? অসমোসিসের নীতি লাগে। তাহলে অসমোসিসের নীতি যদি লাগতে হয়, তাহলে কি করতে হবে, আমাকে কি করতে হবে, আমাকে এই যে সেলটাকে আমাকে হাইপারটনিক বানাতে হবে। কি বানাতে হবে? সেলটাকে হাইপারটনিক বানাতে হবে, এবং এই সয়েলটাকে আমাকে হাইপোটনিক বানাতে হবে। কেমন ভাবে বানাবো, বা সয়েলটা হাইপোটনিক হিসেবে কাজ করে না করে না, এই জিনিসগুলো আমরা পরের দিন পড়বো। শুধু এটুকু বললাম যে জলটা কোথায় চলে এসছে, সেল ওয়ালে। ফার্স্ট প্রসেসটা হচ্ছে নর্মাল অ্যাট্রাকশন, উইচ কল্ড ইট ইমবাইবিশন, ঠিক তো? আর সেকেন্ড কি হয়েছে, ডিফিউশন অফ ওয়াটার থ্রু আউট দ্য সেল ওয়াল, ঠিক তো? এটা সিম্পল ডিফিউশন, ঠিক তো? এবার জলটা প্লাজমা মেমব্রেনকে অতিক্রম করে সে কোথায় ঢুকবে, সাইটোপ্লাজমে এন্টার করবে, মানে রুট হেয়ারের যে সেলটা, তার মধ্যে এন্টার করবে। কেমন ভাবে এন্টার করবে, তার জন্য হাইপোটনিক, হাইপারটনিকের কি রুলস রেগুলেশন আছে, এটা আমরা পরের দিন পড়বো। বোঝা হয়েছে? বোঝা হয়েছে? কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করে ফেলো।
এপিডার্মিসকে এপিডের্মিস বলে কেন? রুটের ক্ষেত্রে এপিডার্মিসটাকে একটা ভালোবেসে নাম রাখা হয়েছে, বুঝেছো? অ্যাকচুয়ালি ইট ইজ এপিডার্মিস। বেশিরভাগ বইয়ে তুমি তেজ এন্ড জিগার খোলো এপিডার্মিসই লেখা পাবে, কিন্তু এটাকে এপিব্লেমা বলে, এটাকে ভালোবেসে নাম রাখা হয়েছে কারণ ওই রুটের যে এপিডার্মিসটা আছে তার মধ্যে কোনো প্লাস্টিড থাকে না, ঠিক তো? অন্যান্য এপিডার্মিসে প্লাস্টিড থাকতে পারে, ঠিক তো, কিন্তু রুটের ওখানে কোনো প্লাস্টিড থাকে না, দ্যাটস ওয়াই ওই এপিডার্মিসটাকে একটা বিশেষ নাম দেওয়া হয়েছে, এপিব্লেমা নাম দেওয়া হয়েছে। বোঝা গেছে? আর আর কেউ ইমবাইবেশন বুঝেছো? হ্যাঁ, ইমবাইবেশনের ইউজ বুঝেছো? অ্যানসিয়েন্ট ইউজ, মানে আগেকার দিনে মানুষরা কেমন ভাবে ইমবাইবেশন কি ইউজ করতো, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ বলো। জলজ উদ্ভিদের ক্ষেত্রে হ্যাঁ ওটাতে ইনভেজিনেশন হয় না। হয়েছে? হরাইজন্টাল আপওয়ার্ড মুভমেন্ট দুটো বুঝেছো, অ্যাসেন্ড আপ স্যাপ বুঝেছো, মানে এখন আমি বলিনি কিছু, মানে ইয়েগুলো বুঝেছো, কোনটা কোন দিকের কথা বুঝেছো। আজকে যেটা সবথেকে বাবা গুরুত্বপূর্ণ জিনিস পড়ালাম, আমি এগুলো সমস্ত কিছু তোমরা যে কোনো বই খুললে পেয়ে যাবে খুব সহজে, মানে একটা গ্ল্যান্স পাবে, কিন্তু যেটা পাবে না সেটা হচ্ছে এই ওপরে যে কোন জিনিস কিভাবে তারা ট্রান্সপোর্ট হয়, নর্মাল কন্ডিশনে কেমন ভাবে হয়, স্ট্রেস কন্ডিশনে কেমন ভাবে হয়, সেগুলো একটু ভালো করে নোট করে রাখবে। হ্যাঁ, বোঝা গেছে? আর আমি আরেকটা কথা, আচ্ছা আমি আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, যে আমি মাস্টারমশাইকেও বলেছি, তো তোমাদেরকে একটা আমি রিকোয়েস্ট করব, আমি যেটা পড়াবো না সেটা কাইন্ডলি তোমরা একটু নোট করবে, মানে পড়ানোর সাথে সাথেই যদি একটু নোট করে নাও খাতাতে, তো তোমার মোটামুটি জিনিসটা রেডি হয়ে যাবে। আমি ওইভাবেই লিখে পড়াই, বোঝা গেছে? তুমি, হ্যাঁ, তো যারা করনি আমি তাদেরকে বলছি যে আমার পক্ষে মানে কি হচ্ছে অনেক সময় যে নোটটা সঠিকভাবে দেওয়াটা আমার পক্ষে সময় হয়ে উঠছে না, বোঝা গেছে? এটা তোমাদের ডিস্টারবেন্স, এটা আমারই খুঁত, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার সময় হয়ে উঠছে না। তো তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে তোমরা যদি আমি যেটা পড়াচ্ছি, যেটা আমি লিখছি, সেটা যদি একটু লিখে নাও গুছিয়ে। কিছু কথা আমি লিখছি, এবার এমনও কথা আছে যেগুলো হয়তো আমি মুখে বলছি, লেখার সুযোগ হচ্ছে না, সেগুলোকে তোমরা যদি একটু মোটামুটি শর্ট ওয়েতে একটু যদি নোট ডাউন করে নাও, তো তোমার মোটামুটি জিনিসটা রেডি হয়ে যাবে। ঠিক, সবাই তোমরা মাস্টার ডিগ্রি করেছো বেশিরভাগ জনই, তোমরা সবাই সাবজেক্টটাকে চেনো জানো, ঠিক? আমি শুধু পড়াচ্ছি তোমাদের পিএসসি তে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কি কোশ্চেন আসবে এটা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে এটুকু বলতে পারি আমি যে এগুলো পড়লে তুমি যা কোশ্চেন আসবে সেগুলোকে মিস করবে না, এই জায়গাগুলোকে কভার করলে। পরীক্ষক কি চিন্তা ভাবনা করে প্রশ্ন করছে সেটা তো বলা আমার পক্ষে মানে ভুল কথা হয়ে যাবে না, তো ও কি চিন্তা ভাবনা করছে আমি কি করে জানবো? কিন্তু এই জায়গাগুলোকে কভার করলে তোমার, আমার মনে হয় যে তুমি একটা কোশ্চেনও ভুল করবে না। তোমাদের যদি আমি লাস্ট প্রিভিয়াস ইয়ারে মানে 2015 পিএসসির কোশ্চেন দেখাই, ওয়াটার পোটেনশিয়াল এখন অব্দি যতটা পড়েছো, ঠিক তো, সবগুলো পারবে, সবগুলো পারবে, একটাও মিস হবে না। ইট ইজ রিলেটিভলি ইজিয়ার দেন এসএসসি। আমি তোমাদেরকে বলছি যে পিএসসির কোশ্চেন তুলনামূলক অনেকটা সহজ হয় এসএসসির থেকে, মানে আমি শুধু বটানিটাকেই মাথায় রেখে বলছি না যে আমি ফিজিওলজি আছে জিওলজি আছে সেটার জন্য এসএসসি কঠিন। আমার মনে হয় এসএসসি কে যেন, আমার একটা পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স, যে এসএসসি মনে হয় কঠিন কোশ্চেন দেয় পিএসসি থেকে। পিএসসি খুব মানে সাদামাটা প্রশ্ন দেয়, কিন্তু পিএসসি সিট কম, এটাই পিএসসির প্রবলেম। ভ্যাকেন্সিটা খুব কম, কিন্তু এবারে ভ্যাকেন্সিটা অনেক বেশি বেরিয়েছে, তাই চিন্তা করে লাভ নেই, ভালো করে যদি পড়াশোনা করো এই জায়গাগুলো খুব ইজিলি মানে বেরিয়ে যাবে। বোঝা গেছে? চলো তাহলে আমি হ্যাঁ বলো। হ্যাঁ বলো বলো, প্ল্যান্ট ফিজিওলজি কি কি অংশ হলো? দেখো প্ল্যান্ট ফিজিওলজি তোমার প্রথম কথা ওয়াটার পোটেনশিয়াল হলো, অসমোসিস হয়ে গেছে, ডিফিউশন হয়ে গেছে, প্লাজমোলিসিস বলে একটা দেখবে চ্যাপ্টার আলাদা করে ওরা ভাগ করেছে, ঠিক তো, মানে স্পেশাল মেনশন দিয়েছে সিলেবাসের মধ্যে, তোমার সেটা
হ্যাঁ বলো। না, ওয়াটার পোটেনশিয়াল সিলেবাসের মধ্যে নেই, কিন্তু তুমি ওটা যদি না পড়ো, তুমি এই একটা গোটা পোর্শনটার একটা জিনিসও কিচ্ছু বুঝতে পারবে না। না তুমি প্লাজমোলাইসিস ভালোভাবে বুঝতে পারবে, না তুমি কি মানে তুমি কোনোটাই ভালো করে বুঝবে। আচ্ছা তোমাকে একটু দাও তো, 1 মিনিট সময় দাও আমাকে। দেখো তুমি বলছো তো ওয়াটার পোটেনশিয়াল নেই, 1 মিনিট সময় দাও আমাকে। দেখো দেখা যাচ্ছে? ইজ ইট ভিজিবল?